দরজাটা খোলা রেখে জামা চেঞ্জ করছিলাম, এমন সময় কেউ আমার কোমরটা চেপে ধরলো। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। পিছন থেকে কারোর হাসির কণ্ঠস্বর শুনতে পেয়ে ঘুরে তাকিয়ে দেখি হৃদ ভাইয়াকে দেখতে পেলাম। দরজার কোণ ঘেঁষে শরীর এলিয়ে দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে সে, আর আমি লজ্জায় মাথাটা নিচু করে আছি। কিছুক্ষণ পর যখন বুঝতে পারলাম ফোনে কথা বলছে আর হাসছে, তখন একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে রুমের আলোটা নিভিয়ে দিলাম। জামাটা হাতে নিয়ে পেছনে ঘুরতে যাব, ও অমনি ভারী কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলাম। এমন সময় কেউ আমার কোমরটা চেপে ধরলো, আর আমি জমে গেলাম, একদম শক্ত হয়ে রইলাম। কিছু বললাম না। তার নিঃশ্বাসগুলো পড়ছে একদম আমার বুকে। কোমর থেকে হাতটা উঠিয়ে হালকা একটু উপরে আনতেই আমি ঠেলে কিছুটা দূরে সরিয়ে দিলাম। সে বলে উঠল, আচ্ছা হির, এত খালি খালি লাগছে কেন? তুই কি এখন মডার্ন মেয়েদের মতন ছোট ছোট কাপড় পরা শুরু করেছিস নাকি? সো ব্যাড হির, এটা কিন্তু একটু আশা করিনি তোর থেকে। হৃদ ভাইয়ের মুখে এমন কথা শুনে আমি চুপসে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম, কি বলছে হৃদ ভাইয়া। সুযোগ বুঝে জামাটাও এক টানে গলাতে ঢুকিয়ে দিলাম। অন্ধকারে উল্টো জামা পরে লাইটটা অন করে আমাকে টেনে ঘুরিয়ে নিলে নিচের দিকে। আমার মুখের দিকে অপলক তাকিয়ে আছে হৃদ ভাইয়া। বাতাসে উঠতে থাকা চুলগুলো কানে গুজে দিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে দেখে নিয়ে বললেন, না তো, তুই এখনো একটু মডার্ন হোসনি। কত কিউট লাগছে তোকে। বলেই থেমে গেল। আমাকে ছেড়ে দিয়ে দূরে এসে দাঁড়িয়ে রইল। আমি ভুরু উঁচিয়ে জানতে চাইলাম, কি? কিছু না। আমি বিস্ময় নিয়ে আবারও জানতে চাইলাম, কিছু না মানেটা আবার কি? হৃদ ভাইয়া এদিক ওদিক তাকিয়ে আমাকে ঘুরিয়ে আয়নার সামনে এনে দাঁড় করালেন। আঙ্গুল উঁচিয়ে চোখের ইশারায় সামনের দিকে দেখিয়ে বললেন, 12 বছর আগে তো এমন উল্টো জামা পরতি না। কথাটা শুনে চোখ তুলে আয়নাতে দেখে নিজেকে বুঝতে পারলাম আমি সত্যি অন্ধকারের জামাটা উল্টো করে ফেলেছি। লজ্জায় আর কিছু না বলে ছুটে ঢুকে গেলাম ওয়াশরুমে। ওহো, আমার কপালটাই খারাপ। যা করতে যাই তাই উল্টো হয়ে যায়। এত বছর পর হৃদ ভাইয়া ডাক্তারি শেষ করে দেশে ফিরবেন বলে কাকিমা অনেক বড় একটা পার্টির আয়োজন করছেন আজকে। খুব সুন্দর একটা ড্রেসও দিয়েছেন আমাকে। আমার ফুটো কপাল যে একটা কাজও ঠিকভাবে করতে পারি না। ওদিকে নূর আপু সব কাজ কেমন পারফেক্ট ভাবে করে। কি রে হির, হলো তোর? ওই যে নূর আপু এসে গেছে, আর আমি এখনো সাজতে পারলাম না। এই তো এখনো সেই কথা বলেই চলেছি উল্টো জামা পরে। এই মেয়ে, এই দরজাটা খুলবি? যাবি না তুই? দেরি হয়ে যাবে তো। দরজাটা খুলে আমি বললাম, আপু এত চিৎকার করো না তো, দেখছো তো আমি রেডি হচ্ছি। আর একটু সময় দাও, আমি আসতেছি। আপু আমার কান টেনে ধরে বলে উঠল, উল্টো জামা পরে যাওয়ার প্ল্যান করেছিস নাকি? আপুকে রুম থেকে বের করে দিয়ে দরজাটা লক করে বললাম, যাও না আপু, আসতেছি আমি। তাড়াহুড়ো করে জামাটা ঠিকভাবে পরে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে এসে দেখি পার্টির দৃশ্যই পাল্টে গেছে। এমন ডেকোরেশন বাবা গো, জীবনেও দেখিনি। কত সুন্দর বড় বড় লাইট বসিয়েছে সারা বাড়িতে। খাবারের আইটেমগুলো আমার খুব পছন্দের মেনু। ওরে মা, চকলেটও আছে দেখি। ছোট বড় কত রকমের চকলেট। এত খুশি লাগছে যে কি বলবো। মনে হচ্ছে এই পার্টি আমার। যাই হোক, সবাই পার্টি করুক, আমি গিয়ে আগে চকলেটগুলো সাবার করে গিয়ে। নরম নরম সব আমার পছন্দের ফ্লেভারের চকলেট খেয়ে সারা মুখ ভাসিয়েছি। হালকা ঝিকিমিকি আলোয় ডিজে সং, ডান্স করছে সবাই। হঠাৎ আমার সামনে কেউ এসে বসে পড়লো। অন্ধকারে আবছা আলোয় মুখটা দেখতে পারছি না। চোখ দুটো হাত দিয়ে টেনে বড় করে মুখটা এগিয়ে নিলে আমার চুলের ভাঁজে হাত ডুবিয়ে দিল। হালকা আলো এসে পড়লো তার মুখে। দেখতে পেলাম হৃদ ভাইয়ের মুখটা। আমি কিছু বলতে যাব, তার আগে হীরের ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে আবদ্ধ করে ফেললাম। হীরের মুখে লেগে থাকা চকলেট চুষে খেয়ে নিয়ে চোখের দিকে তাকালাম। মুচকি হেসে আস্তে করে বলল, হাত দিয়ে চোখ টেনে ধরেছিলে, তোর চোখেও চকলেট লেগে আছে। সঙ্গে সঙ্গে এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়ে হৃদয়ের গালে বসিয়ে দিল এক চড়। হীর শার্টের কলার টেনে ধরে ঝাঁকিয়ে হীর বলে উঠল, আপনি না ডাক্তার? আপনার চরিত্র এত খারাপ, এতটা নীচ মানসিকতা, আমাকে আপনি কি করে
ছি। হীর মুখ ঘুরিয়ে নিতেই গালটা ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল হৃদ। হীর আমার কথাটা একবার বলতে দে। ঘৃণা হচ্ছে আপনাকে আমাকে দেখলেই। আর কখনো আমার সামনে আসবেন না। ছুটে হীর নিজের রুমে চলে এসে দরজাটা ভেতর থেকে লক করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে নিজের মুখ মুছতে লাগলো। আর দুনিয়া যত গালি আছে সব দিতে থাকলো হীর জতকে। কিছুক্ষণ পর দরজায় নক পড়তেই পানির জগটা উঠিয়ে নিয়ে দরজা খুলেই ছুঁড়ে মারলো হীর। সম্পূর্ণ পানিটা এসে পড়লো হীরের বড় মার মেয়ে নূরের মুখের উপর। হায় আল্লাহ, আপু কেমনে আসলো? মারতে চাইলাম তো হৃদ ভাইয়ের মুখে। একটা কাজও ঠিকভাবে করতে পারি না আমি। আপু এবার সেই ভাবে রেগে আছে। নূর চোখ দুটো বড় করে আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে যাবে, হীর তখন পাশ ফিরে হৃদকে দেখে থেমে গেল। দাঁত কেলিয়ে হীরকে টেনে ধরে মাথা দুলিয়ে আদুরে গলায় বলল, সোনা বনুটা আমার কত মজা করে। দেখো না, হৃদ আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে। তুমি ওকে নিয়ে পার্টিতে যাও, আমি চেঞ্জ করে আসছি। কথাটা বলেই নূর ভো দৌড়। হীর হা হয়ে তাকিয়ে আছে নূরের যাওয়ার দিকে। হীর মনে মনে বলতে লাগলো, কই থেকে মানুষটা উদয় হয়ে সামনে এসে পড়লো বুঝতেই পারলাম না। আচমকা আমাকে টেনে দেওয়ালের সাথে চেপে গলায় নাক ডুবিয়ে দিল। আমি বুঝে ওঠার আগেই হাত দুটো শক্ত করে চেপে ধরে রাখলো। ছাড়াতেই পারছি না নিজেকে। একবার ভাবলাম লাথি দিব, চোখ দুটো বন্ধ করে সেই প্রস্তুতি নিয়ে যে লাথি দিতে গেলাম, অমনি আমাকে ছেড়ে দিয়ে পাশের দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মিশে দাঁড়ালো। উল্টো দিকে মুখটা ঘুরিয়ে জোরে নিঃশ্বাস ফেলে বলল, কি পারফিউম ইউজ করিস রে তুই? একে তো তোকে দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না, তার উপর। এইটুকু বলেই মুখটা আমার দিকে ঘুরিয়ে নিল। নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। দেখে আমার কেমন যেন ভয় লাগছে। না, এবার আর কিছু করতে দেওয়া যাবে না। কিন্তু কি করি? হীর পা দাপাচ্ছে আর ভাবছে কি করবে সে। অবশেষে একটা বুদ্ধি বের হলো তার আহাম্মক মাথা থেকে। হ্যাঁ, মুখটা চেপে ধরি, সেটাই ভালো হবে। সাহস নিয়ে সামনে এসে দাঁড়াতেই কমরটা চেপে ধরলো। আর হয়েছে। হীরের হাত পা থরথর করে কাঁপছে, বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। হৃদ আস্তে করে তার হাত দুটো হীরের কোমর থেকে উপরের দিকে তুলছে। আর হীর চোখ মুখ খিচে বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা ভেবে মেরে দিল এক লাথি। ছেড়ে দিয়েছে বুঝতে পেরে এক চোখ খুলে হাবভাব দেখে ধাক্কা দিয়ে রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে দিল হীর। আর বলতে লাগলো, কি কেমন লাগে? ওপাশ থেকে জদ জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। খুব জোরে ধাক্কানো শব্দ পেয়ে হীর নিজের পারফিউমের মুখ খুলে ওর ভেতর আইলাইনার ভরে সুন্দর করে ঝাঁকিয়ে নিল। মনে মনে ঠিক করলো, অনেক মজা নিয়েছে আমার থেকে, এবার আমার পালা। একটা ভাব নিয়ে দরজার সামনে এসে দরজাটা খুলেই স্প্রে করে দিল। স্প্রে করার খুশিতে হীর লাফাতে শুরু করে দিয়েছে, কারণ হীরের হিসেব অনুযায়ী সে জদের উপরই আইলাইনার ভরা পারফিউম স্প্রে করতে পেরেছে। এতে হীরের যে কত খুশি লাগছে তা যে কি করে বলবে হীর সেটা নিজেই জানে না। হঠাৎ হীরের মনে হলো তার ডান কানটা ঝিলিক দিয়ে উঠল। সব কথায় অস্পষ্ট শোনা যাচ্ছে। সামনে তাকিয়ে মায়ের মুখটা দেখে হীর যেন 140 ভোল্টেজের শর্ট খেল। লাফিয়ে পেছনে 2 পা সরে এসে মায়ের কালি মাখা মুখটা দেখে ভয়ে হীরের হিকচি উঠে গেল। হীরকে টেনে ধরে হীরের মা দিল কষিয়ে এক চড়, কারণ দরজা খুলেই সে কালিটা জদের মুখ ভেবে মারলেও সামনে ছিল তার নিজেরই মা, তাই কালিটা হীর তার নিজের মায়ের মুখেই মেরেছে। বিয়াদ্দব মেয়ে, দিলি তো আমার শ্বাসটা নষ্ট করে। 3 ঘন্টা ধরে পার্লারে বসে সেজেছি 5,000 টাকা দিয়ে, আর তুই মুহূর্তে সব নষ্ট করে দিলি। কি? 5,000 টাকা দিয়ে এসব আটা ময়দা মাখছো? সর্বনাশ মাম্মাম, আমি তো 20 টাকার সুজিও মাখিনি। তাও দেখো কত সুন্দর লাগছে আমায়। বলেই দাঁত কেলিয়ে হেসে দিল হীর। এতে করে হীরের মা হীরের কান ধরে টেনে বলল, বড্ড শয়তানি করছিস তুই। কপাল চাপড়ে মুখটা টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল, ধুর, যেটা বলতে এসেছিলাম। আমাকে রুমে এনে বিছানার উপরে বসালো মাম্মাম। তারপর আলমারি খুলে একটা বক্স বের করে আমার সামনে রেখে থুতনিটা একটু উঁচু করে ধরে বলল, হৃদকে তোর কেমন লাগে রে? হৃদ ভাইয়ের নামটা শুনে আমার মাথায় রক্ত টকবক করছে। এসে থেকে কি কি না করেছে সে আমার সাথে। ছি ছি, কত ফাজিল! এমনটা কেউ করে?
আমি কিছু বলতে যাব, মামাম দুম করে বলে উঠল, সবাই ভাবছে নূরের সাথে হৃদের বিয়ে দেবে। আসলে ভালোই হবে। নূরও ডাক্তার আর হৃদ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ডাক্তার। দুজনের জুটিটা ভালোই জমবে বল। কিছুদিন পর তুইও যখন ডাক্তার হবি তখন তোর জন্য হৃদের মতন ভালো কোনো ছেলে দেখে বিয়ে দেব। ব্যাস, আমাদের দায়িত্ব শেষ। এই গহনাগুলো দেখ তো, তোদের দু বোনের জন্য আমরা পরিবার থেকে বানিয়েছি সব। তুই বল এর ভেতর থেকে কোনগুলো নূরকে দেব? মায়ের কথাগুলো শুনে আমার গাল বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কেন পড়ল জানি না, তবে খুব বেশি খুশি লাগছে আপুর জন্য। আবার রাগও হচ্ছে হৃদ ভাইয়ের উপর, আমার সাথে আজ এত কিছু করলো। না, এভাবে মুখ বুজে থাকা যায় না। এবার এমন কিছু করতে হবে যেন কোনো দিন আপু ছাড়া অন্য কোনো মেয়ের ধারের কাছেও না ঘেঁষে। মাকে জড়িয়ে ধরে বললাম, আপু তো সব দিক থেকে পারফেক্ট, সবগুলো গহনাই আপুকে দিয়ে দাও মা। আমি কোথায় এত সাজগোজ করি বলো তো? বিয়েতে আমি তো এসব কিছুই পরবো না। আমার বিয়েতে একদম সিম্পল হবে, আর গহনাও হবে তোমাদের সকলের দোয়া আর ভালোবাসা। রাতে পা টিপে টিপে হৃদ ভাইয়ের রুমের সামনে এসে উকি দিচ্ছি। না, রুমের ভিতর কোথাও তো নেই, হয়তো ওয়াশরুমে গেছে। এইটাই সুযোগ, কিছু একটা করতে হবে। হাতের সামনে এক জগ পানি দেখতে পারছি, পুরো পুরো বিছানায় পানি ঢেলে দিলাম। সোফাটা কেন বাদ রাখবো? সেখানেও পানি ঢেলে দিলাম। এখন আমি শান্তির ঘুম ঘুমাবো। কাল সকালে তুমি ঘুম থেকে ওঠার আগেই আমি চলে যাব হোস্টেলে। তো মিস্টার অসভ্য, তুমি ঘুমাও ফ্লোরে। আচ্ছা, ফ্লোরে একটু অন্যরকম ব্যবস্থা করলে কি হয়? আইডিয়া। তেলের বোতলটা এনে সবটুকু তেল ঢেলে দিলাম ফ্লোরে। বিছানার এপাশ ওপাশ দুপাশে ভালোভাবে ঢাললাম। কোথাও ঘুমাবে তা তো আমি জানি না, পা রাখলেই যেন স্লিপ খেয়ে পড়ে। প্ল্যান শেষ করে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেলাম। এখন কি করব আমি? যদি দেখে ফেলে? তাড়াহুড়া করে ঢুকে পড়লাম খাটের নিচে। চোখ দুটো শক্ত করে বন্ধ করে রেখেছি আর বিড়বিড় করে বলছি, আমায় যেন না দেখে। কিছুক্ষণ পর হৃদ ভাইয়ের চিৎকার শুনে চোখ খুললাম আমি। মাথাটা ঘুরিয়ে দেখি ফ্লোরে বসে কোমরে হাত দিয়ে কাতরাচ্ছে আর বলছে, হাড় ভেঙে গেল গো, হাড্ডি গুড্ডি আর আস্ত থাকলো না। কেউ আছো, আমায় একটু টেনে তুলো, আমার কোমর ভেঙে গিয়েছে। মাথাটা একটু খাটের নিচ থেকে বের করে দেখলাম উঠে দাঁড়াবার চেষ্টা করছে কিন্তু পারছে না, বারবার স্লিপ খেয়ে পড়ছে। আমি বিছানার ওপাশ থেকে আস্তে করে বেরিয়ে চুপি চুপি রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। হঠাৎ আমার ওড়নায় টান পড়লো, এক টান। ভয়ে ভয়ে পিছনে ঘুরে দেখি খাটের পায়ের সাথে ওড়নাটা বেঁধে আছে। হৃদ ভাইয়ের হাত উঁচু করে ডাকছে আর বলছে, হির, তুই এসেছিস? আমায় ছেড়ে যাস না হির, দেখ আমার অবস্থা একটু ভালো না। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, তো 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 কি হয়েছে? আপনি তো ডাক্তার, নিজের চিকিৎসা নিজেই করুন আর সুস্থ হয়ে উঠুন। হৃদ ভাইয়া ন্যাকা ন্যাকা কণ্ঠে বলল, এভাবে বলিস না হির, নিজের চিকিৎসা নিজে কখনো করা যায়? তুইও তো ডাক্তার হবি কিছুদিন পর। এখন যদি অসুস্থ মানুষকে অবহেলা করিস তাহলে। থাক, আর কিছু বলার রাখবে না। আমি বরং আপুকে পাঠাই, আপু এসে আপনার চেক আপ করুক। না না হির, না। না হির না মানে কি? ডাক্তারি লাইসেন্স পাইনি। যদি আপনাকে সামান্য টোকাও দেই, আপু আমাকে মেরে ভর্তা বানাবে। আপু খুব ভালো ডাক্তার, আপনার চিকিৎসা খুব ভালোভাবে করবে, দেখেন। কথাটা বলে আমি ছুট লাগাবো এমন সময় তেলের স্লিপ লেগে পা উল্টে পড়লাম আমি। আউচ! ভয়ে চোখ দুটো বন্ধ করে নিলাম। ব্যথায় চিৎকার দিতে যাব, মুখটা বন্ধ হয়ে গেল। এ কি? নিচে পড়েও আমি ব্যথা পাচ্ছি না কেন? চোখটা খুলেই হৃদ ভাইয়ের মুখটা দেখতে পেলাম। খেয়াল করলাম আমি তার কোলে। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে বললাম, আপনি দাঁড়াতে পারছেন? নাটক করছিলেন এতক্ষণ? অমনি আমাকে কোল থেকে নামিয়ে নিচে বসে পড়লো। আমার হাত ধরে টেনে বসিয়ে দিয়ে বলল, কোমরে ব্যথা, উঠতে পারছি না। ওরে নাটক! আমাকে বোকা পাইছেন? ছাড়ুন, আমি যাব। না, আমার কোমর ঠিক না হওয়া পর্যন্ত তুই এখান থেকে কোথাও যাবি না। মহা মুশকিল তো, কেন যে আসতে গেলাম এই রুমে? বিরক্তি ভাব নিয়ে চোখ ঘুরিয়ে বললাম, আচ্ছা কি করতে হবে বলুন। আমাকে উঠিয়ে বিছানায় নিয়ে শুয়ে দিবি, তারপর আমার কোমরটা ম্যাসাজ করে দিবি যতক্ষণ না আমার ঘুম আসে। আমি পারবো না। ঠিক আছে, সবাইকে ডেকে দেখাই তুই আমার রুমে এসে কি করেছিস। না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার বিছানাটা তো পুরো ভেজা। তাতে কি হয়েছে? বলেই হীরার হাত ধরে উঠে দাঁড়ালো জদ।
কাঁধে ভর দিয়ে ভেজা চুপচুপে বিছানায় নিয়ে ফেলে দিল হিরকে। আর টলমল চোখে তাকিয়ে হিরকে বলে উঠল জদ, বিয়ে করলে আমি তোকেই করবো হির, তুই জানিস না তোকে আমার কতটা ভালো লাগে। ধীরে ধীরে আমার দিকে আগাতে লাগলো হৃদ। আমি উঠতে যাব, আমার হাতটা টেনে ধরলো। অমনি আমার মাথার মধ্যে চক্কর দিয়ে উঠলো। এ কি, আমার মাথার মধ্যে এমন ভাবে ঘুরছে কেন? সবকিছু অন্ধকার নেমে আসছে চারিদিকে। আমি তো চকলেট ছাড়া আর কিছুই খাইনি রাত্রে। মাঝরাতে ঘুম ভাঙতে চমকে উঠলাম আমি। দেখতে পেলাম হৃদ আমার বুকের মাথা রেখে শুয়ে আছে, আর আমি হতবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। আমাকে নড়ে উঠতে দেখে মাথা উঁচিয়ে তাকালো আমার মুখ পানে। আমি কাঁপা কাঁপা ঠোঁটে কিছু বলতে যাব, এমন সময় হৃদ আমার ঠোঁটের মাঝে আঙ্গুল ঠেকিয়ে থামিয়ে দিল। আমাকে টেনে ঘুরিয়ে আবদ্ধ করে নিল নিজের বাহু ডোরে। এক হাতে আমার পিঠ থেকে চুল সরিয়ে অন্য হাতটা দিয়ে আমার জামার চেনটা খুলতে লাগলো। আমার ধ্যান ফিরতেই হৃদকে ঠেলে উঠে বসলাম, আর হৃদ হাসতে হাসতে লুটিয়ে পড়তে লাগলো। আমি কিছু বুঝে উঠতে পারলাম না এই মুহূর্তে ওর হাসির কারণটা কি। কিছু বলতে যাব আমি, তার আগেই এক ধাক্কায় নিচে ফেললো আমায়। আমার মুখের দিকে তাকিয়ে ফেল ফেলিয়ে আবারও হাসতে লাগলো। আমি রাগের দৃষ্টিতে উঠে দাঁড়িয়ে হৃদের মুখের সামনে হাতের আঙ্গুল তুলে বললাম, এটা কোন ধরনের অসভ্যতামি? তখন না বললেন আপনি আমায় ভালোবাসেন, তাহলে এখন ধাক্কা দিলেন আমায়? হৃদ আমার আঙ্গুলটা ধরে মুচড়ে ধরলো। আমি ব্যথা পাচ্ছি দেখো হাতটা ছেড়ে চুলে ভাঁজে হাত ডোবালো আর বলল, তোকে ভালোবাসবো আমি। আমাকে ঠেলে সরিয়ে দিয়ে উল্টো ঘুরে দাঁড়ালো। তারপর বলতে লাগলো, আজ রাতের পার্টিতে যে চকলেটগুলো খেয়েছিলি তুই, তাতে নেশার ওষুধ মেশানো ছিল। তোর মতো সস্তার একটা রাস্তার মেয়েকে নিয়ে মজাই করা যায়, ভালোবাসা যায় না। তোর মতন একটা রাস্তার মেয়ের জন্য আমি আমার পরিবার থেকে এতগুলো বছর দূরে থেকেছে, কি না করেছিলাম তোকে তাড়ানোর জন্য, কিন্তু না, কাকিমা তোকে দত্তক দিয়ে নিল। আমাকে টেনে বসিয়ে দিয়ে বলল, তোর থেকে যা মজা নেয়ার তা আমার নেয়া হয়ে গেছে, তুই এটারই যোগ্য। বিয়ে তো আমি নূরকে করব। আর তুই নিজেকে কি মনে করিস বলতো? আসলে তুই সত্যি একটা নির্লজ্জ। কম তো অপমান করলাম না তোকে, তবু লজ্জা নেই পড়ে আছিস এই বাড়িতে, তোর মতো নির্লজ্জ বেহায়া। আর আজকে যে দাগটা লাগলো নষ্টামে, বিশ্বাস কর আমি জীবনও দেখিনি। এখনো লজ্জা নেই তোর? আমার রুমেই দাঁড়িয়ে আছিস। আমার হাত ধরে টেনে রুমের বাইরে এনে মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল হৃদ। আর আমি এক দৃষ্টিতে দরজাটার দিকে তাকিয়ে আছি। আমার শরীরটা যেন চলছে না, বিশ্বাস হচ্ছে না হৃদের বলা কথাগুলো। মনে মনে ভাবছি একটা মানুষ এতটা খারাপও হতে পারে। তখন আমার মাথাটা চক্কর দিল। তারপর তো কিছুই মনে নেই। তাহলে সত্যি কি ওই চকলেটগুলোতে নেশার ওষুধ মেশানো ছিল? ছি, এতটা নীচ হৃদ! এতগুলো বছর ধরেও আমার প্রতি রাগ পুষে রেখেছে। আর আমি বোকার মতো ভেবেছি নিজের ভুল বুঝতে পেরে অপরাধ বোধে ভালোবাসাটা পরিণত হয়েছে। আজ থেকে 12 বছর আগের কথাগুলো ভাবছি আমি। খুব হাসি খুশিতে ভরপুর ছিল একটা পরিবার। আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসতো। সেদিন আমার বায়না রাখতে বাবা মা নানু বাড়িতে নিয়ে গিয়েছিল আমাকে। কিন্তু বাবা মায়ের ভালোবাসার বিয়েতে তাদের রাগের রেশ এখনো কাটেনি। আমাদেরকে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছিল তারা। ফিরে আসার সময় আমাদের গাড়িটা আরেকটা গাড়ির সাথে ধাক্কা খায়। সেই গাড়িটা ছিল হৃদের বাবার। সেদিন হসপিটালে যখন আমার জ্ঞান ফিরতে জানতে পারি অ্যাক্সিডেন্টে মা বাবা মারা গেছে, আমার কোথাও যাওয়ার জায়গা ছিল না। তখন হৃদের বাবা আর কোনো রাস্তা না পেয়ে এদের বাড়িতে নিয়ে আসে আমাকে। এ বাড়িতে সকলে আমাকে অনেক ভালোবাসতো, যেটার কারণ হয়তো হৃদ মেনে নিতে পারেনি। অনেক চেষ্টা করেছে এ বাড়ি থেকে আমাকে বের করে দিতে, সকলের সামনে আমাকে নিচু প্রমাণ করতে। কিন্তু আমার ব্যবহার আর হাসি খুশি মুখটা দেখে সকলের মায়া হতো, আর তাই আমাকে বারবার ক্ষমা করে দিত। হৃদ নিজে অপরাধ করত আর আমার উপর সব দোষ দিত। একবার তো আমাকে অনাথ আশ্রমে রেখে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সবাই, এমনকি অনাথ আশ্রমে রেখেও এসেছিল। কিন্তু আমার বর্তমান মা বাবা আমাকে দত্তক নিয়ে আবার এই বাড়িতে ফিরিয়ে এনেছেন। হৃদ আরো রেগে গিয়েছিল তার জন্য, মেনে নিতে পারেনি একটা রাস্তার মেয়ে এ বাড়িতে থাকবে তাদের সাথে। হৃদের বাবা মা যখন জানতে পারলো হৃদের আমার প্রতি রাগটা, তখন তারা হৃদকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার লেখাপড়া করার জন্য। 12 বছর পর আজ হৃদ ডাক্তার হয়ে দেশে ফিরল, কিন্তু ওর ভেতরটা যে আজও আগের মতোই থাকবে সেটা আমি বুঝতে পারিনি। অতটা জঘন্য একটা কাজ করলো হৃদ।
আমি জানি না এখন কি করব। কাউকে বলতেও পারবো না কিছু। নিজের সতীত্বটুকু হারালে একটা মেয়ের অবস্থা কি যে হয় সেটা নিজেকে দিয়ে উপলব্ধি করছি এখন। কিন্তু আমার তো কোনো দোষ ছিল না। কেন করলো হৃদ এমন আমার সাথে? ওর যদি আমার প্রতি এত ঘৃণা, এত রাগই থাকবে, তাহলে আমার শরীরটা কেন ভোগ করলো? না, আর অপমান নেওয়া সম্ভব নয়। সব শেষ হয়ে গেছে আমার। আর থাকবো না এই বাড়িতে, আমি চলে যাব। কখনো আসবো না, কখনো না। হীর একটু ছুটে রাস্তায় বেরিয়ে আসলো, আনমনা হয়ে হাঁটতে লাগলো। এত রাতে রাস্তা দিয়ে কোথায় হেঁটে চলেছে হীর নিজেও জানে না সে। তবে এই পথটা হয়তো হীরের ভালো লাগছে, ইচ্ছে করছে এভাবে চলতে থাকে আজীবন। কিছু দূর যেতেই কোথা থেকে 4-5 জন লোক এসে হীরকে ঘিরে ধরল। অন্ধকারে তাদের মুখগুলো দেখতে পারছে না হীর। তারা হীরের দিকে আগাচ্ছে, আর হীর পিছাচ্ছে। কোনো মতে তাদের হাত থেকে বাঁচতে ধাক্কা দিয়ে ছুটল হীর। ছুটতে ছুটতে একটা গাড়ির সামনে এসে জ্ঞান হারিয়ে ফেলে হীর। যখন জ্ঞান ফিরল, সে তখন হোস্টেলে। চোখ খুলে মিটমিট করে তাকিয়ে মিনি, প্রিয়া আর নিশিকে দেখতে পেল সামনে। এরা হীরের সাম্মাচ্ছাল্য দলবল। হীর চোখ খুলতেই 3 জন এসে হীরের মুখের সামনে হুমড়ি খেয়ে পড়ল, বলে উঠল, ওই ছাম্মাক ছাড়লো, এত রাতে মাঝ রাস্তায় হ্যাঁ? হীর উঠে বসে ওদের অনুরোধ সূচক দৃষ্টিতে বলল, দেখ, মজা করিস না তোরা। আমি এখন পারবো না মজা নিতে। নিশি আমার কাঁধে হাতের কোণে থেকে থুতনিটা ধরে মুখটা নিচের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, কেসটা কি বলতো? রাত বাজে 3:30। এত রাতে মিক্সারের কোলে উঠে হোস্টেলে ফিরলি, তাও আবার জ্ঞান হারানো অবস্থায়। আরে চুপ যা তোরা। হাতি ডুবে ডুবে জল পানি সব খাচ্ছিল এতদিন। আমার তো আগেই সন্দেহ হয়েছিল কোনো পার্টি হয়নি ওর বাড়িতে। ও নিঘাত মেক্সের সাথে ডেটিং মারছিল। ছি হিট ছি, আমাদের তো বলতে পারতিস। তুই জানিস তো মেক্সের আমার ক্রাশ। আমি সত্যি বুঝতে পারছি না ওরা কি বলছে এসব। তখন আমি একটা গাড়ির সামনে এসে পড়লাম। তারপর আর কিছুই মনে নেই আমার। মিনি আমার হাতটা চেপে ধরে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, সত্যি করে বল তো কি হয়েছিল? আমি সঙ্গে সঙ্গে মনিকে ঝাপটে ধরে কান্না শুরু করে দিলাম। আমাকে হিচকি তুলে কাঁদতে দেখে কেউ এসে আমার সামনে 1 গ্লাস পানি ধরলো আর বলে উঠল, পানিটা খেয়ে নাও। কণ্ঠ শুনে আমি চোখ তুলে সামনে তাকাতেই মেঘ স্যারের মুখটা দেখতে পেলাম। আমি কিছু বলতে যাব, আমায় এক ধমক দিয়ে বলল, পানিটা নাও। আমি কেঁপে উঠে ভয়ে ভয়ে গ্লাসটা হাতে নিলাম। আবার ধমকানো সরে বলল, আমায় পানিটা খাও। আমি পানিটা গ্লাসটা দাঁত দিয়ে কামড়ে ধরে হিচকি তুলে কাঁদতে লাগলাম। আমাকে আস্তে করে বললেন এবার, এত রাতে রাস্তায় কি করছিলে? ও কি করেছিল মানে? মানে আপনি জানেন না স্যার? ওর সাথে আপনি ছিলেন না? প্রিয়াকে উনি এক ধমক দিয়ে প্রিয়া কেঁপে উঠতেই শান্ত গলায় বললেন, এমার্জেন্সির কারণে হসপিটাল থেকে আজ অনেকটা লেট করেই বের হয়েছিলাম। বাড়িতে ফিরছিলাম, কিন্তু বাজ রাস্তায় 4-5 জন মাতাল ছেলে ছুটছিল হীরের পিছনে। আমার গাড়ির সামনে এসে পড়েছে। আমি যখন গাড়ি থেকে নামি, হীরের জ্ঞান ছিল না, ছেলেগুলো পালিয়েছিল। তাই হোস্টেলে নিয়ে আসলাম হীরকে। প্রিয়া ওহ বলে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। স্যার চোখ ঘুরে আমার দিকে ফিরে তাকিয়ে বললেন, এই হসপিটালটা আমার বাবার, আর এই হোস্টেলটাও। হসপিটালের সাথে হোস্টেলেরও কিছু রুলস বলে গিয়েছিলেন তোমাদেরকে আমার বাবা। এত রাতে রাস্তায় গিয়ে সেই রুলসটা তুমি ভেঙেছো, তোমাকে এই শাস্তি পেতে হবে। শাস্তির কথা শুনে আমি মাথা কাত করে সম্মতি জানিয়ে বললাম, আচ্ছা দিন শাস্তি। আমার উত্তরে হতভম্ব হয়ে তাকিয়েছিল ওরা 3 জন। স্যারও কিছুটা আঁচ করতে পেরে অবাক হলো। পাশ থেকে নিশি হাতের কোনোয়ে ঘা দিয়ে ফিসফিসিয়ে বলল, আজ তোর কি হয়েছে বলতো? তোর কথা শুনতেই বোর লাগছে। আমি মাথা নাড়িয়ে নিশিকে কিছু না সম্মতি জানালাম। স্যার পকেট থেকে ফোনটা বের করে আমার সামনে ধরলেন। তোমার অভিভাবকের নাম্বার ডায়াল করো ঝটপট। এত রাতে? তোমাকে আমি ডক্টর নূরের নাম্বার ডায়াল করতে বলিনি এত রাতে। আমি আস্তে আস্তে করে বললাম, উনি আমার অভিভাবক, আমার বড় বোন। কথাটা শুনে স্যারের সাথে ওরা 3 জনও চমকে উঠল। দুপাশ থেকে আমার হাত শক্ত করে চেপে ধরে 3 জন একসাথে বলে উঠল, হোয়াট? ওই রাগী ডক্টর ম্যাম তোর আপু হয়? এইবার তুই শেষ। আমাকে আর কিছু বলতে না দিয়ে মেঘ স্যার নিঃশব্দে বেরিয়ে গেলেন হোস্টেল থেকে।
কেউ না জানুক, আমি তো জানি আপু আর ওনার ভেতরের ভুল বোঝাবুঝিটা। একটা সময় দুজন খুব ভালো বন্ধু ছিল। আপুর ফোনে কত পিক দেখেছে ওনার, কিন্তু ডাক্তার হওয়ার পর দুজনের ভেতরের প্রতিযোগিতা ভর করেছিল। এই হসপিটালটা মেক্স স্যারের বাবার ঠিকই, কিন্তু যোগ্যতার খাতিরে আপু ওনার সিনিয়র। এটার কারণেই হয়তো দুজনের ভিতরে এত রেষারেষি। হসপিটালের সব কাজে ওনার বাবা আপুর সিদ্ধান্তটাই বেশি গুরুত্ব দেয়। উনি কখনোই আপুর সাথে কথা বলবেন না, বিশ্বাস আছে। আমার নামে নালিশ তো দূরের কথা, কথাগুলো ভাবতে ভাবতে আমি বসে পড়লাম বেডের উপর। ওদেরকে বললাম আলোটা নিভিয়ে দিতে, আমি ঘুমাবো। কিছু ভালো লাগছে না। ওরা আমার কোনো কথা শুনলো না, কানের কাছে পটর পটর করে ঘুমের 12টা বাজিয়ে দিচ্ছে। সকালে হৃদকে খাওয়ানো নিয়ে সবাই ব্যস্ত। হৃদ যে রাতে হোস্টেলে চলে এসেছে সেই খোঁজটুকু নেওয়ার সময়টাও কারো নেই। হৃদ খেতে পাচ্ছে না, তবুও ঠেসে ঠেসে খাওয়াচ্ছে তাকে। মনে হচ্ছে যেন জনমভুকি, কত যুগ খাই নাই কিছু। আহারে, মুখটা শুকিয়ে গেছে বিদেশে থেকে না খেয়ে ছেলেটার। আরো খা বাবা, আরো খা। আজ সব তোর খেতে হবে। তোর পছন্দের আইটেমগুলো বেছে বেছে রান্না করেছি। খালি প্লেট সামনে নিয়ে গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে খাবারের দিকে নূর। হীরের মা কাকিমা হৃদকে নিয়ে ব্যস্ত। হৃদের সামনে আসলে নূর কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলে। নীরবে ঘড়ির দিকে তাকিয়ে দেরি হচ্ছে বুঝতে পেরে হসপিটালে চলে আসে নূর। এদিকে সারা রাত জেগে থেকে বেলা 11টা পর্যন্ত ঘুমিয়েছে হীর। আড়মোড়া ছেড়ে উঠে বসে সময়টা দেখে ছুটল ওয়াশরুমে। মিনি, প্রিয়া, নিশি কেউ নেই হোস্টেলে। 302 নম্বর শিশু ওয়ার্ডে মেঘ স্যারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডিউটি ছিল হীরের। বাচ্চাগুলো যা দুষ্ট, সকাল থেকে কি কি খেলছে কে জানে। প্রতিদিন ওদের জন্য হীরকে বকা খেতে হয়। হাই আল্লাহ, এখন 11:30। 11:40 পর্যন্ত তো মেক্স স্যারের ক্লাস, তারপরেই আপু আসবে। আমাকে ক্লাসে না পেরে 13টা বাজিয়ে দেবে। কাল রাতে কি হয়েছে সেদিকে খেয়াল নেই আমার। আমি প্রাণপণ ছুটে চলেছি। হোস্টেল থেকে বের হয়ে ইজি বাইকে উঠে 5 মিনিটে হসপিটালে পৌঁছে গেলাম। ক্লাসরুমে এসে তাড়াহুড়ো করে ঢুকে পড়লাম ভিতরে। থরবর করে পিছনের বেঞ্চটায় গিয়ে ব্যাগ ঠেলে এক ধাক্কায় নিশি, প্রিয়া, মিনিকে সরিয়ে বসে পড়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। হুট করে সামনে শব্দ পেয়ে লাফিয়ে উঠে দাঁড়ালাম। দেখলাম মেক্সার ডাস্টার দিয়ে আমার মুখের সামনে হাই বেঞ্চে জোরে আঘাত করছে আর শব্দ হচ্ছে। আমি সরি স্যার, ভুল হয়েছে বলেই এক দৌড়ে ক্লাসের রুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে রইলাম আর বললাম, মে আই কাম ইন স্যার? ক্লাসে উপস্থিত সবাই হেসে উঠল। অমনি ঘন্টা বেজে উঠল। স্যার আর কিছু না বললেও বিরক্তকর মুখ নিয়ে আমার দিকে একবার তাকিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেলেন। মিক্সার ক্লাসরুম থেকে বের হতেই একটা আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট এনে ছুঁড়ে মারল আপু ওনার মুখের উপর। উনি রেগে আপুর গায়ে চড় মারতে যাবে, অমনি ওনার বাবা মানে এই হসপিটালের অ্যাডমিন এসে নিজেই ওনার হাতটা ধরলেন। রিপোর্টটা দেখে আপু ওনার মুখের সাথে ঠেসে ধরে রাগী দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বলল, কোন অধিকারে তুই আমার পেশেন্টের সার্জারি করেছিস কাল রাতে? আমি ছুটিতে ছিলাম, অপারেশনে আজ এসে করতাম। এই হসপিটালে এতগুলো সার্জারি ডাক্তার থাকতে কারো সাহস হয়নি যেখানে সেখানে তুই কোন সাহসে আমার পেশেন্টের অপারেশন করেছিস মেঘ? ও, এই জন্য? এটা তো তোর বোঝা উচিত ছিল। কতটা কেয়ারলেস হলে মানুষ এমন একটা মৃত্যুর সাথে পাঞ্জা লুটে থাকা পেশেন্টকে রেখে পার্টিতে যাওয়ার জন্য ছুটি কাটায়। তুই কেমন ডক্টর? কেমন ডক্টর তুই? ভদ্রভাবে কথা বল মেঘ, ভুলে যাস না এখানে আমি তোর সিনিয়র। তো সিনিয়র হয়েছিস, কি হয়েছে? একটা দায়িত্ব সঠিকভাবে পালন করিস তুই? কাল আমি অপারেশন না করলে তোর পেশেন্টটা মারা যেত। ও তাই? অপারেশন করার সময় তোর হাতের আংটিটা পেশেন্টের পেটের ভিতর ফেলে এসেছিস আমাকে ফাঁসাবি বলে? এতটা কেয়ারলেস অপারেশন আর আমাকে কথা শোনাস? পেশেন্টের বাড়ির লোক কেস করলে আমার ডাক্তারের সব কেরিয়ার শেষ হয়ে যাবে। আমার এতদিনের সব পরিশ্রম, সাধনা, ডাক্তারির লাইসেন্স সব আজ তোর জন্য হারাতে চলছে, সাথে জেলও। কেন করলি এমনটা মেঘ? হোয়াট? কি সব বলছিস? বুঝতে পারছিস না? এই রিপোর্টটা দেখ। আপু স্যারের হাতে রিপোর্টটা ধরিয়ে দিল। রিপোর্টটা দেখে কিছুক্ষণ চুপ থেকে বললেন উনি, অসম্ভব। আমি নিজে অপারেশনের আগে হাতের ঘড়ি, আংটি সব খুলে রেখে ওটিতে গেছিলাম। স্যার ওনার বাবাকে বললেন। ওনার বাবা একটা চর বসিয়ে দিলেন ওনার গালে। উনি গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন ওনার বাবার দিকে। ওনার বাবা চিৎকার করে বললেন, ছেলে বলে তোমার এত বড় অন্যায় আমি ক্ষমা করতে পারবো না। অপরাধ যখন করছো শাস্তি তোমাকে পেতেই হবে। আমার হসপিটালের গায়ে দাগ আমি লাগাতে দেব না।
পেশেন্ট কেস করার আগেই আমি তোমার নামে কেস করব। লোকে জানুক এই আবির চৌধুরীর হসপিটাল কত পবিত্র। এখানে অপরাধ করা একটা ডাক্তারও রেহাই পায় না, সে ছেলেই কেন না হোক। আপুকে বললেন পুলিশকে ফোন দিতে। একজন ডাক্তার অনেকবার বলল আরেকটা বার ভেবে দেখতে, কিন্তু আবির চৌধুরী শুনলই না। আপু রেগে পুলিশকে ফোন করে বসলো। পাশ থেকে কিছু ডাক্তার বলল ডাক্তার মেঘকে পুলিশে দিলে উনি ডাক্তারের লাইসেন্স হারাবে। ওনার মতো এত ভালো ডাক্তার আর কোথায় পাবো আমরা? তাছাড়া ওনার পেশেন্টগুলোকে কে দেখবে? এত তাড়াতাড়ি অন্য ডাক্তারও পাওয়া যাবে না নিয়োগ ছাড়া। আপু সবাইকে ধমক দিয়ে চুপ করে বললেন, ম্যাগের থেকে ভালো ডাক্তার আমার বাড়িতেই আছে। তেমন যদি হয় ম্যাগের পেশেন্টের কথা বিবেচনা এনে তাকে রাখা হবে হসপিটালে। স্যার, আপনি চাইলে আমি তাকে আসতে বলতে পারি। আবির চৌধুরী মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে শুকনো মুখে চলে যায় সেখান থেকে। মেঘ স্যার লজ্জায় অপমানে নিজের মাথাটা নিচু করে নেয়। কিছুক্ষণ পর ভিড় ঠেলে পুলিশ এসেও তাকে অ্যারেস্ট করে কলার ধরে টানতে টানতে নিয়ে যায়। কিছুক্ষণ পর হৃদ আসে হসপিটালে। আপু পুরো হসপিটালে হৃদকে পরিচয় করিয়ে দেয়। সে এখানকার নতুন ডাক্তার আর মেঘের পোস্টটা তাকে দেওয়া হবে। আবির চৌধুরী সবার সামনে থেকে সেই যে গেল আর নিজের ক্যামেল থেকে বের হলো না। বুঝতে পারছি মুখে না বললেও ছেলের জন্য তার কষ্ট হচ্ছে, তাই হয়তো নিজেকে একা রাখতে চাইছেন। কিছুক্ষণ পর হসপিটালের মধ্যে এক চিপায় দাঁড়িয়ে এক বান্ডিল টাকা হৃদ একজন নার্সের হাতে তুলে দেয়। এই দৃশ্যটা দূর থেকে দেখে আমি এগিয়ে এসে তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম। এই নার্সটা হৃদের থেকে টাকা খেয়ে মেঘ স্যারের আংটিটা সার্জারির সময় পেশেন্টের পেটে ফেলেছিল, কিন্তু কেন? আরো শোনার চেষ্টা করলাম তাদের মধ্যে কি কথাবার্তা হচ্ছে। হৃদ এবার বলল, একটা মেয়েকে অপমান করতে চাই আমি, এতটা অপমান করতে চাই যেন লজ্জা, ঘৃণা আর অপমান বোধ হয় নিজেকে শেষ করে দেবে, না হয় তার প্রিয় মানুষগুলোর কাছ থেকে অনেকটা দূরে চলে যাবে, এতটা দূরে যাবে যেন তার মুখটাও আমার আর কখনো দেখতে না হয়। আর তার জন্য এই হাসপাতালে জয়েন হবার আমার খুব প্রয়োজন ছিল। এই জন্য ডাক্তার মেঘাকে ফাঁসিয়ে তার পথটা নিয়ে নিলেন। দারুণ আইডিয়া ছিল তো। স্যার, দোয়া করি আপনার উদ্দেশ্য সফল হয় আর আমার বাকি টাকাটা। হবে হবে, এখন ক্যাশ নেই কাছে, সন্ধ্যার পর দিব। আচ্ছা, আবার কোনো প্রয়োজনে লাগলে বলবেন কিন্তু স্যার, টাকার জন্য আমি সব করতে পারি। কথাগুলো শুনে হৃদের প্রতি আমার ঘৃণা বাড়ছে। আমার ছি, মানুষ এতটা নীচও হয়? আর হৃদ কতটা নীচ! ওর জন্য একজন নির্দোষ মানুষ শাস্তি পাবে না, এ হতে দেওয়া যাবে না। আমাকে যেভাবেই হোক প্রমাণ জোগাড় করে স্যারকে ছাড়াতে হবে। হসপিটালের এই কেবিনে ওই কেবিনে ছুটছি আমি, আপুকে কোথাও খুঁজে পাচ্ছি না। যেভাবেই হোক হৃদের সত্যিটা আপুকে জানাতেই হবে। সিঁড়ি থেকে নামার সময় কারোর সাথে ধাক্কা লাগলো আমার। আমি পড়ে যেতে নিলাম, আমার কোমরে হাত পেঁচিয়ে নিজের সাথে শক্ত করে চেপে ধরলো। চোখ তুলে তাকিয়ে দেখলাম হৃদ। এক ধাক্কা দিয়ে ওকে দূরে সরিয়ে দিলাম আমি। শয়তানি হাসি দিয়ে আমার দুই কাঁধে খামচে ধরে নিজের দিকে টেনে নিয়ে বলল, তোর সাহস তো কম না, তুই আমাকে ধাক্কা দিয়েছিস? আমি ওর মুখের দিকে তাকিয়ে রাগী দৃষ্টিতে আরোপ করে বললাম, বেশ করেছি, ধাক্কা দিয়েছি। ঘৃণা হচ্ছে আপনাকে দেখলে আমার। আপনি ডাক্তার না? কিভাবে একটা পেশেন্টের সাথে এমন করতে পারলেন হৃদ ভাইয়া? কি করেছি আমি? হ্যাঁ, আপনি করেছেন। আপনি এতটা নোংরা, একজন নির্দোষ মানুষকে এইভাবে ফাঁসিয়ে দিলেন আপনি। মেঘ স্যার কত ভালো, আজ আপনার জন্য উনি এতটা অপমানিত হয়েছে। সেই অপরাধের শাস্তি পাচ্ছে যেটা উনি করেননি। কথাটা বলার সাথে সাথে আমার গালটা শক্ত করে চেপে ধরে বলল, ওই, তোর মুখে এত কথা আসছে কি করে? কাল রাতে এত কিছু হবার পরেও তোর ভেতরে লজ্জা নেই? অন্য কোনো মেয়ে হলে আত্মহত্যা করতো, আর তুই মুখ ফুলিয়ে কথা বলিস? আমি গাল থেকে হৃদের হাতটা ছাড়িয়ে দূরে সরিয়ে দাঁড়ালাম। ওর মুখের দিকে তাকিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। কষিয়ে ওর গালে এক চড় দিলাম। হৃদের মুখের সামনে আঙ্গুল উঁচিয়ে বললাম, কাল রাতে যেটা হয়েছে তাতে আমার কোনো দোষ ছিল না। যা করেছেন আপনি করেছেন। সবসময় একটা মেয়েকে কেন মাসুল দিতে হবে? যে ভুলটা আমি করিনি তার মাসুল আমি কেন দেব? অপরাধ আপনি করেছেন, আমার শরীরটা নিয়ে আপনি করেছেন, খেলেছেন আপনি। আমি তো সজাগ ছিলাম না। আত্মহত্যা আপনার করা উচিত, একটা মেয়ের সাথে এমন নোংরা কাজ করার জন্য, একজন ডাক্তার হয়ে পেশেন্টের লাইফ রিস্কে ফেলার জন্য, আর একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর জন্য। কাকা কাকিমা তো আপনাকে এই শিক্ষা দেয়নি হৃদ, তাহলে কেন করলেন এইসব? উত্তর দিন, কেন করলেন?
একবার ভেবে দেখুন, এসব জানতে পারলে আপনার বাবা মায়ের মনের অবস্থা কি হবে। কাকা কাকিমা তো ভেঙে পড়বে, ভাবতে সে হয়তো তার ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারেনি। হৃদ খপ করে আমার চুলের মুঠি ধরে টেনে খিটখিটে মেজাজে দাঁত কটমট করে বলল, ওই জ্ঞান দিতে এসেছিস? তোর কোনো জ্ঞান আমি নিতে চাই না। ভালো হয়েছে তুই সবটা জেনে গেছিস। শুনে রাখ কান খুলে, এই হাসপাতাল থেকে আমি তোর জীবনটা নরক করে ছাড়বো। আপনার যা করার করতে পারেন, আমিও দেখে নিব আপনি কতটা নিচে নামতে পারেন। আমি যদি আপনার আসল মুখোশটা সবার সামনে খুলে আনতে না পারি, আমার নামও হীর নয়। ছাড়ুন আমাকে, বলে একটা ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচে চলে আসলাম। মিনি প্রিয়া আর নিশির মধ্যে কথা হচ্ছে। নিশি বলছে, কত হ্যান্ডসাম, মাশাল্লাহ। আমি তো প্রথম দেখেই ফিদা হয়ে গিয়েছি। হ্যান্ডসাম না ছাই, মেক্সারের সাথে কারো তুলনা হয় না। ওই এখন তো থাম, দেখলি না কি না কাণ্ড করে অ্যারেস্ট হলো। কত ভালো জানতাম স্যারকে আমরা, আর সে কিনা এত কেয়ারলেস একটা কাজ করলো। ওই থামবো কেন রে? আমার তো মনে হয় স্যার না বুঝে আংটিটা ফেলেছে পেশেন্টের পেটে। আমরা যেমন মাঝে মাঝে হোমওয়ার্ক করতে ভুলে যাই, পরীক্ষার হলে পড়া টপিকগুলো ভুলে যাই, স্যারও তেমনই আংটিটা খুলতে ভুলে গেছে। তুই থামবি? স্যার যেটা করেছে সেটা ভুল না, অপরাধ বলে। ডাক্তার হয়ে কিভাবে অপারেশনের সময় পেশেন্টের পেটে আংটি ফেলে আসলো? থাম তোরা। হীর আবার কোথায় গেল? ওকে তো দেখছি না। কাল রাতে ওর কি হয়েছিল কিছুই তো শুনতে পারলাম না। তোরা আর পকপক না করে চল হীরকে খুঁজি। অমনি আমি ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। ওদেরকে বললাম, আপুকে মানে ডক্টর নূর ম্যামকে দেখছিস তোরা? হীর, তুই ঠিক আছিস? তোতলাচ্ছিস কেন? তোদের আমি পরে সব বুঝিয়ে বলবো, তোরা প্লিজ বল না ডক্টর নূর ম্যাম কোথায়? ওরা তিনজন বলল, অপারেশন থিয়েটারে ঢুকছে, কালকে সে পেশেন্টের পেটের থেকে আংটি বের করতে। কিন্তু কেন বলো তো? অপারেশন থিয়েটারে? তার মানে তো 3-4 ঘন্টা পর আপু বের হবে। এখন কাকে বলবো? আর আপু কি বিশ্বাস করবে আমার কথা? ওরা তিনজন আমাকে ঝাঁকিয়ে বলল, কি বিড়বিড় করছিস? কিছু না, আমার কিছু ভালো লাগছে না। কথাটা বলেই ওখান থেকে চলে আসলাম আমি। 3 ঘন্টা পর অপারেশন থিয়েটারের সামনে বসে রইলাম। আপু এখনো বের হলো না। সন্ধ্যা হয়ে গেল, কিচ্ছু মাথায় আসছে না আমার। চট করে মনে পড়লো সন্ধ্যার পরে তো ওই নার্সকে হৃদের বাকি টাকাটা দেওয়ার কথা ছিল। আমি উঠে হৃদের চেম্বারের সামনে আসলাম। দেখলাম নার্সটা এদিকে ওদিকে তাকিয়ে চুপি চুপি ওর চেম্বারে ঢুকছে। এটাই সুযোগ। একটু দরজা আলগা করে দেখতে পেলাম তারা নিজেদের অপরাধের কথা বলছে। আমি ঝট করে ওদের সব কথা আমার মোবাইলে ভিডিও রেকর্ড করে নিলাম। নূর আপু ফেসবুক আইডিতে মেসেঞ্জারে ভিডিওটা সেন্ড করে থানায় ছুটলাম আমি। হৃদ যে কতটা খারাপ আমি জানি। এই ভিডিও করেছি জানলে যেভাবেই হোক এটা ডিলিট করে দেবে। তাই এখানে কাউকে না বলে সোজা থানায় আসলাম। এসে স্যারকে ছাড়ানোর পর তারপর মুখোশটা টেনে সকলের সামনে খুলবো। থানায় এসে ভিডিওটা মেঘ স্যারকে দেখে বললাম, আমি আপনাকে আর এখানে থাকতে দিব না স্যার। আমি সব প্রমাণ নিয়ে এসেছি। আপনি যে নির্দোষ, যে অপরাধ করেছে সে শাস্তি পাবে। হাত বাড়িয়ে মোবাইলটা স্যারের কাছে চাইলাম। বললাম, দিন স্যার, এটা পুলিশকে দেখাবো। স্যার নীরবে ভিডিওটা ডিলিট করে দিলেন। দেখা মাত্র আমি মোবাইলটা স্যারের হাত থেকে টেনে দিলাম। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, এটা আপনি কি করলেন স্যার? এত কষ্ট করে জোগাড় করেছিলাম ভিডিওটা আমি। স্যার আমার মাথায় হাত রেখে দু চোখ বন্ধ করে আস্তে করে বললেন, হীর, এখান থেকে চলে যাও তুমি। আমি কান্নাজড়িত কণ্ঠে বললাম, আপনাকে আমি ছাড়াতে এসেছিলাম স্যার। আমি জানি আপনি কিছু করেননি। টিভিতে নিউজে আসছে, হসপিটালে বলা বলি হচ্ছে আপনি খুব খারাপ। কিন্তু আপনি তো একজন সৎ আদর্শবান ডাক্তার। সবাইকে জানতে হবে আপনি কোনো অপরাধ করেননি, আর আসল অপরাধীকে শাস্তিও পেতে হবে। তাতে কি লাভ? আবার নিজের বাবা তো আমাকে বিশ্বাস করেনি। আর নূর, ওকে তো আমি নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম। ও কখনো আমার ভালোবাসাটা বোঝেনি, কখনো না। এই ছেলেটাকেই ভালোবেসে এসেছে আমার নূর। জানো, যেদিন ওকে আমি প্রপোজ করেছিলাম আমার উপর হেসেছিল খুব, বিশ্বাসই করলো না। ভেবেছিল আমি মজা করছি ওর সাথে। তারপর হসপিটালে জয়েন করার পর বদলে গেল নূর, পুরো বদলে গেল। বন্ধু হিসেবে আগের মতো কথা বলতো না আমার সাথে, সারাক্ষণ কাজ নিয়ে বিজি থাকতো। আর আমি আগের মতোই বন্ধুদের নিয়ে পার্টি হই হুল্লোড় করে বেড়াতাম। বাবার আমার উপর থেকে বিশ্বাসই উঠে গিয়েছিল, বুঝে গিয়েছিল আমার দ্বারা কিচ্ছু হবে না। তাই ওকে হসপিটালে সিনিয়র পজিশন দেয়। আর ও আমাদের প্রত্যেককে শাসন করে, আমাদের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এর জন্য ওর সাথে কত ঝগড়া করেছি আমি। কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম
শুনেছিলাম ওর ভালোবাসা দেশে ফিরছে, খুব তাড়াতাড়ি বিয়েও করবে তাকে। আমি বুঝে গিয়েছিলাম ওকে আর কখনো পাবো না, তাই সব ছেড়ে নিজের যত খারাপ অভ্যাস ছিল সব পরিবর্তন করে হসপিটালে কর্তব্যে মন দিয়েছিলাম। বুঝতেই শিখেছিলাম পেশেন্টদের ঠোঁটে হাসি ফোটানোর মধ্যে জীবনের আসল সুখ। আজ যখন বলেছিলাম এমন কাজ আমি করিনি, বাবাও নিজের ছেলের মুখের কথা বিশ্বাস করলো না। আমি যাবো না এখান থেকে, গিয়ে কি হবে? নূরকে তো পাবো না, বরঞ্চ বরঞ্চ ও খুব কষ্ট পাবে এটা জানলে যে ওর ভালোবাসার মানুষটা এত জঘন্য একটা কাজ করেছে, এতটা জঘন্য। তার চেয়ে বরং আমি এখানেই থাকি, বেশ ভালো আছি, কারো বকা খেতে হচ্ছে না, কারোর সাথে ঝগড়া হচ্ছে না। তুমি চলে যাও ভীর, তুমি চলে যাও। আমার একটা অনুরোধ রেখো, আর এসো না এখানে। কাল হয়তো কোর্টে নেওয়া হবে আমাকে, আর আমার দিক থেকে কোনো উকিলই লড়বে না এই কেস। আবার যদি জেল হয় তাহলে আমার বাবাকে একটু দেখো, যতটুকু সময় হসপিটালে থাকবে তার একটু যত্ন নিও। বাবার লো প্রেশার, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, একটু পাশে থেকো তোমরা। স্যার থামুন প্লিজ, আর কিচ্ছু বলবেন না। আমি আপনাকে কিছুতেই জেলে দিতে পারবো না, কথা দিচ্ছি। আমি কাল কোর্টে ওঠার আগেই আপনাকে নিজে এসে আপনার বাবা আর আপু ছাড়িয়ে নিয়ে যাবে, তুলে নেবে আপনার বাবা এই কেসটা। কিভাবে আসবে? আমি জানি না স্যার, কিন্তু কথা যখন দিয়েছি তখন নিশ্চয় পারবো। আপনি শুধু আমাকে একটু দোয়া করুন, আমি যেন পারি। তুমি শুধু শুধুই কষ্ট করছো হির, এটা কখনোই সম্ভব না। একটু ভরসা রাখুন স্যার, আমি আপনাকে বের করব এখান থেকে। আমি আসছি এখন, নিজের যত্ন নেবেন, আর রাতে এসে খাবার দিয়ে যাব আমি। এখানে খাবার খেতে হবে না আপনার। কথাটা শেষ করে থানা থেকে বের হলাম আমি, তখনই মোবাইলটা বেজে উঠলো। রিসিভ করলে মা বলল এক্ষুনি বাড়ি চলে যেতে, কাল সকালে পারিবারিকভাবে নূর আপু আর হৃদের বিয়ে দেওয়া হবে। লকডাউন শেষ হলে তারপর ধুমধাম আমেজে অনুষ্ঠান ওঠানো হবে, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীকে জানানো হবে। মায়ের কথা বলা শেষে হওয়ার পরে নিজেকে নিয়ে বললাম আমি, অসম্ভব। নূর আপুকে মেঘ স্যার খুব ভালোবাসে, এত ভালো একজন মানুষের সাথে এত খারাপ হতে পারে না। হৃদ খুব খারাপ, আমি কিছুতেই আমার আপুর বিয়ে ওর সাথে হতে দেব না। আর মেঘ স্যারকে দেওয়া কথাও রাখতে হবে, কিন্তু কিভাবে কি করব আমি? নিজের ভেতরে এসব ভাবতে ভাবতে একটা গাড়ি এসে থামলো আমার সামনে। দেখলাম গাড়ি থেকে আবির চৌধুরী বেরিয়ে আসলো, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলল, ছেলেটা কিছু খেয়েছে কিনা জিজ্ঞেস করো, আর আমি যে তোমাকে পাঠিয়েছি সেটা বলে না ওকে। অ্যাসিস্ট্যান্ট মাথা কাত করে সম্মত জানিয়ে থানার ভিতরে ঢুকলো। আবির চৌধুরী আমাকে দেখার আগে আমি নিজের মুখটা ঘুরিয়ে নিলাম। উনি তারপরও চিনে ফেললো আমাকে, এগিয়ে আমার পেছনে এসে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকলো। আমি কেঁপে উঠলাম, পিছনে ঘুরে দাঁড়ালে জিজ্ঞেস করলো আমায়, এখানে তুমি কি করছো? থানাতে আমার ছেলেকে দেখতে এসেছো? জবাব দাও। হ্যাঁ স্যার, আসলে আসলে কি, যেইখানে সবাই ওকে গালি দিচ্ছে সেইখানে এমন একটা কাজ করার পর তোমার তো ওকে দেখতে আসার কথা না? কেন আসবার কথা নয়, স্যারকে আমি যথেষ্ট সম্মান করি তাই এখানে এসেছি। আর যে অপরাধের শাস্তি আপনি আর আপু ডক্টর ম্যাম মানে নূর ম্যাম স্যারকে দিচ্ছেন সেটা স্যার করেননি। যেদিন বুঝবেন অনেক দেরি করে ফেলবেন আপনারা। কথাগুলো বলে ইজি বাইকে উঠলাম আমি, আর আবির চৌধুরী আমার যাওয়ার পানে তাকিয়ে আছেন। আজ পর্যন্ত তার মুখের উপরে কেউ এইভাবে কথা বলেনি, তবে আমি বলেছি দেখেও কেন জানি তার মধ্যে কোনো রাগ কাজ করছে না, বরঞ্চ ভালো লাগছে এটা ভেবে যে পৃথিবীতে একটা মেয়ে অন্তত পাওয়া গেছে যে তার ছেলের কথা ভাবে, এত বড় অন্যায় করার পরও তার ছেলেকে বিশ্বাস করে। আর যদি মেঘ এই অপরাধটা না করতো তাহলে এই মেয়েটার সাথে মেঘের বিয়ে দিত, যদি বিয়ের পর একটু ওর মধ্যে বিবেকবোধ আসে। ওদিকে হসপিটালে নূরের অপারেশন শেষে ওয়াশরুমে গিয়েছে নিজের হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে। এরই মধ্যে নূরের মায়ের কল আসে। মোবাইলটা উঠিয়ে রিসিভ করে কাঁধে রেখে মাথা নিচু করে কান মিশিয়ে বিয়ের কথা শুনেই খুশিতে লাফ দেয়, আর ফোনটা বেসিনের মধ্যে পড়ে যায়। কলের পানিতে বন্ধ হয়ে যায় ফোন। হীর হসপিটালে এসে ভাবছে এতক্ষণে নূর মেসেঞ্জারে ঢুকে ভিডিওটা হয়তো দেখে নিয়েছে, কিন্তু না, ওয়াশরুমের থেকে চিন্তাপূর্ণ মুখ করে বের হচ্ছে নূর। হীর জানার জন্য জিজ্ঞাসা করলো, আপু, আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম তোমাকে, তুমি কি দেখছো? আপু কিছু বলবে এরই মধ্যে হৃদ ইয়া বড় একটা ফুলের তোড়া এনে আপুর চেম্বারের দরজায় নক করে উঠলো। আপু খুশিতে গদগদ হয়ে আমাকে বলল,
মাম্মাম ফোন করে বলেছে কাল ওদের বিয়ে হবে, একটু প্রাইভেসির জন্য এখান থেকে বেরিয়ে যেতে। হৃদ আমার মুখের দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসলো, আর আমি ধরে নিলাম ফোনে মাম্মানের সাথে কথা বলা যখন হয়েছে তখন আপু নিশ্চয় ভিডিওটাও দেখেছে। আপু কি তবে হৃদের প্রেমে অন্ধ হয়ে গেল যে এত বড় সত্যিটা জানার পরও হৃদকে বিয়ে করবে? হৃদের ভালোবাসে কি আপু পাগল হয়ে গেছে? না, আমি কিছুতেই বিয়ে হতে দেব না। আমার আপুর সাথে হৃদের মতো নোংরা ছেলের বিয়ে কিছুতেই হতে পারে না। আপুর চেম্বার থেকে বেরিয়ে আসতেই মিনি, নিশি, প্রিয়া ঘিরে ধরলো আমায়। টানতে টানতে আমার সামনের দিকে নিয়ে এগিয়ে যেতে বলতে লাগলো, তোর কি হয়েছে হির? আগে তো এমন ছিলি না, আজকাল এত শান্ত কেন হয়ে গেলি? বল কি হয়েছে তোর? আমি কাল রাত থেকে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে সব খুলে বললাম ওদের। ওরা সবটা শুনে ভীষণ রেগে আছে হৃদের উপর। আমি বললাম কাল সকালে হৃদ আর আপুর বিয়ে, মাম্মাম ফোন করেছিল, এখন আমাকে বাড়িতে যেতে হবে। তোরা একটু ভাব কোনো প্ল্যান মাথায় আসে কিনা, আমাকে ফোন করে জানাবি প্লিজ। ওদের সাথে কথা বলে আমি বাড়িতে চলে আসলাম। সারাদিন ভাবলাম কিন্তু কিছুই মাথায় আসলো না। রাতে মিনি, নিশা, প্রিয়ার সাথে ভিডিও কলে কথা বললাম, ওদের মাথাতেও কোনো প্ল্যান আসলো না। মাঝরাত না খেয়ে শুয়ে পড়েছি, বিছানায় পা গুটিয়ে বসে বসে ভাবছি কি করব। এমন সময় খাবার নিয়ে হৃদ আমার রুমে ঢুকলো। ওকে দেখা মাত্রই আমি পাশে ফল কাটা চুরিটা নিজের হাতে নিলাম। সেটা দেখে দূর থেকে খাবারটা আমার সামনে রাখলো, খাবারটা আমার দিকে ঠেলে দিয়ে বলল, খেয়ে নে। আমি রেগে উঠে গিয়ে হৃদের সামনে দাঁড়ালাম। ওর কলারটা টেনে ধরে বললাম, মজা করতে এসেছেন এখানে? লজ্জা করে না আপনার? আর কত নিচে নামবেন আপনি? ইচ্ছে করছে আপনাকে নিজে হাতে খুন করি। একজন নির্দোষ মানুষকে এভাবে ফাঁসিয়েছেন আপনি কেন? কি দোষ করেছিল মিক্সার? উত্তর দিন। হৃদ রেগে আমার গালটা চেপে ধরে। আমি ছাড়াতে গেলেই খাবারটা রেখে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। রাগী দৃষ্টিতে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আমি কিছু বলতে যাব, আমার ঠোঁটে নিজের ঠোঁট খুব শক্ত করে চেপে ধরে রাখে। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে দিয়ে বুকে মাথা রেখে জোরে জোরে নিঃশ্বাস ফেলে। সুযোগ বুঝে আমি ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেই। ছিটকে গিয়ে খাটের পায়ে লেগে হৃদের কপালটা কেটে যায়। ও ঘুরে এসে আমার 2 হাত মুচড়ে ধরে পিছনে নেয়। ওড়না টেনে নিয়ে আমার হাত বেঁধে বিছানার উপর ছুঁড়ে ফেলে আমায়। রাগী দৃষ্টিতে বলে, কাল রাতে যেটা করিনি, ইচ্ছে করছে সেটা এখন করতে। কি ভেবেছিস তুই? তুই সুখী হবি? তোর মতন একটা রাস্তার মেয়েকে এই বাড়িতে আশ্রয় দেওয়াটাই আমাদের ভুল হয়েছে। তোর ভালোবাসার মানুষকে পাঠিয়ে দিয়েছি তার নিজ স্থানে। এবার তাকে কাছে না পেয়ে কষ্ট পেতে পেতে একটু একটু করে মরবি তুই। বুঝবি কাউকে ভালোবেসে কাছে না পাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়ানক। হৃদ এগিয়ে এসে আর একটা ওড়না দিয়ে আমার মুখটা বেঁধে ফেললে আমি যেন চিৎকার না করতে পারি। তারপর আমার কাছে একটু একটু করে এগিয়ে এসে বুকে মাথা রেখে শুয়ে পড়লো। আমি চেষ্টা করছি নিজের হাতের বাঁধন খুলতে, কিন্তু পারছি না। খেয়াল করলাম হৃদের চোখের পানিতে আমার জামাটা ভিজে যাচ্ছে। আমি বুঝতে একটু উঁচু হলেই হৃদ এবার শব্দ করে কেঁদে উঠে আমাকে বিছানার সাথে চেপে ধরলো। আমি কিছুক্ষণ পর উঠে বসে আমার হাতের বাঁধন খুলে দিলে আমি রাগে ওকে ধাক্কা দিয়ে আমার রুম থেকে বের করে দিলাম। দরজা আটকানোর সময় দেখলাম চোখ দুটো লাল হয়ে আছে। নিজেকে নিজে বললাম, আমি তার মানে কাল রাতে আমার সাথে হৃদ কিছুই করেনি, শুধু আমাকে কষ্ট দেবে বলে ও এইসব করেছে। কিন্তু মিক্সার, ওনার তো কোনো দোষ ছিল না। তবে এমন একটা নোংরা কাজ ওনার সাথে করার কেন করলো হৃদ? কেন করলো? কতটা ভালোবেসেছিলাম আমি ওকে। 12টা বছর ধরে একটু একটু করে ওর প্রতি তৈরি হওয়া এই ভালোবাসাটাকে নিজের নোংরা কাজগুলো দ্বারা ঘৃণায় পরিবর্তন করে দিল হৃদ। ঘৃণা করি ওর সব নোংরামুখে আমি। সকাল 8টা। মাম্মামকে বলে মিমি, নিশি, প্রিয়াকে বাড়িতে ডেকে নিলাম। মাম্মাও বলল আমার বোনের বিয়েতে আমার বান্ধবীর থাকবে না, সেটা কি হয়? আমি ওদেরকে নিয়ে আমার রুমে গেলাম। একটা প্ল্যান করলাম ওদেরকে। ওরা শুনে প্রথমে দ্বিধাবোধ জানালেও পরে রাজি হয়ে গেল। প্ল্যান মোতাবেক আপুর রুমে আসলাম। দেখতে পেলাম পার্লারের মেয়েগুলো আপুকে সাজাচ্ছে। এদিকে 9টায় আপুর ডিউটি, 9:30টার আগে একটা সার্জারি অপারেশন আছে, তাই বিয়েটা 8:30টার মধ্যেই হবে। আবার মিক্সারকেও 9টায় কোর্টে তোলা হবে। আমি খুব ভয়ে ভয়ে বমির ভাব ট্রাই করে ওয়াশরুমে দিলাম এক দৌড়। আমার অর্ধেক কাজ শেষ, বাকিটা ওরা 3জন করবে। আপু চিন্তিত হয়ে উঠে দাঁড়ালে মিনি, নিশি, প্রিয়া নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ডক্টর মেক্সার জেল হলে আমাদের হীরের কি হবে? সাথে বেবিটারও। সারা জীবন সবাই বলে বেড়াবে একটা জেলখাটা আসামির সন্তান।
আপু ওদের কাছে ধমকের সরে কি সব বলছে জানতে চাইলে ওরা বলল মেঘ স্যারের সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল। মাঝে মাঝে রাত করে হোস্টেলে ফিরতাম আমি। মেঘ স্যার হোস্টেলে পৌঁছে দিয়ে যেত। আর আমি প্রেগনেন্ট, আর এই সন্তানটা মেঘ স্যারের। আপু সব শুনে খুব চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভেবে বেলকনিতে শাড়ি বেঁধে নিচে নেমে গেল। ওরা হেল্প করলো আপুকে নিচে নামতে, আর ওদের বলে গেল পরিস্থিতি সামলে নিতে, আমাকেও দেখতে। ফিরে এসে আপু বিয়ে করবে। আপু যাওয়ার পর আমি ওয়াশরুম থেকে বেরিয়ে পার্লারের মেয়েদের টাকা খাইয়ে মুখ বন্ধ রাখতে বললাম। আপুর শাড়ি গহনা আর ঘোমটা দিয়ে মুখ ঢেকে বসে রইলাম। কাজী আসলো, বিয়ে পড়ালো। আমাদের ভালো নাম এক হওয়ায় শুধু ডাকনামটা আলাদা, তাই কেউ কিছু বুঝতে পারেনি। রেজিস্ট্রিও হয়েছে। ওদিকে আপু আমার প্রেগন্যান্সির কথা শুনে আবির চৌধুরীকে জানিয়ে থানায় নিয়ে গেল। কোর্টে যাওয়ার আগে মেঘ স্যারের উপর থেকে কেসটা তুলে নিল। মেঘ স্যার আর কিছু জানে না, তবে খুশি হয়েছে খুব যে নূর আপু তার বাবা নিজে এসে তার উপর থেকে কেসটা তুলে নিয়েছে বলে। দুজনে শুধু বলছে তাকে একমাত্র হীরের জন্য তোমাকে থানা থেকে ছাড়ানো হচ্ছে। স্যারও কথা শুনে বুঝলো হ্যাঁ, হীর নিজের কথা রাখতে পেরেছে, তাই আমার প্রতি কৃতজ্ঞতা স্যারের খুব। তিনজন থানা থেকে সোজা হীরদের বাসায় আসলো। মেঘ আর আবির চৌধুরী দরজা দিয়ে ঢুকলো, আর নূর শাড়ি বের করে বেলকনিতে এসেই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তারপর রুমে এসে যেটা দেখলো তার জন্য নূর কিছুতেই প্রস্তুত ছিল না। বাইরে থেকে হীরের মাম্মাম আর কাকিমণি দুজনের বিয়েটা ভালোই হয়ে গেছে বলতে শুনে নূর অনেক বড় একটা ধাক্কা খেল। হীরকে বধূ বেশে ঘোমটা টেনে থাকতে দেখে রেগে হীরের হাত থেকে হ্যাসকা টান দিয়ে বিছানা থেকে নিচে নামে হীরের গালে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে মারল একটা চড়। হীর ছিটকে পড়ল ফ্লোরে। নূর হীরের হাত ধরে টেনে উঠালো। হীরকে ঝাঁকিয়ে বলল, কেন এমনটা করলো হীর? হীর নূরকে বলল, হৃদ ভালো ছেলে না, ওকে বিয়ে করলে নূর কখনো সুখী হতে পারবে না। নূর হীরের অন্য গালটাতে চড় মেরে বলল, হৃদ যেমনই হোক ও আমার, আমি ওকে ভালোবাসি। সে ছোটবেলা থেকেই ভালোবেসে আসছি ওকে। ওকে আমার চাই। তুই না মেঘকে ভালোবাসিস? মেঘের সন্তান তোর গর্বে। আমার কথা শোন, তুই কাউকে বলিস না হৃদের সাথে তোর বিয়ে হয়েছে। যা চেঞ্জ করে নে। আমি হৃদের বউ, তুই না। আপু আমাকে ধাক্কা দিলে আমি বলে উঠলাম, হৃদের ভিডিওটা দেখার পরও তুমি ওকে কিভাবে ভালোবাসো আপু? আপু আমার মুখের দিকে তাকিয়ে থেকে কথাটা শুনে আমার কাছে জানতে চাই কোন ভিডিওর কথা বলছি আমি। আমি আপুকে বলি সেই ভিডিওটার কথা যেটা আপুকে মেসেঞ্জারে সেন্ড করেছিলাম। আপু এমন ভাব করছে যেন কিছুই জানে না। আমি বললাম, আপু তুমি কি ভিডিওটা দেখোনি? আপু মাথা নাড়িয়ে বললেন, না, আমার ফোনটাতে পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। তখন আমি আপুকে পাঠানো ভিডিওটা আমার মেসেঞ্জারে ঢুকে দেখালাম। পুরো ভিডিও দেখে আপু আমার দিকে তাকালো আর বলল, এর জন্য তুই হৃদকে বিয়ে করেছিস? আমি হ্যাঁ বলে উঠতে আপু আমায় জড়িয়ে ধরলো আর বলল, দেখ মেঘ তো নির্দোষ, ওকে থানা থেকে ছাড়িয়ে এনেছি। এই ভিডিওটা ডিলিট করে দেই। হৃদকে আমি খুব ভালোবাসি হীর, ওকে সবাই খারাপ ভাবুক আমি সেটা চাই না। কথাটা বলে ভিডিওটা ডিলিট করে দিল আপু। তারপর আমাকে বলল, তুই তো মেঘের সন্তানের মা হবি, তুই মেঘকে বিয়ে করিস। তোর জন্য মেঘকে ফিরিয়ে এনেছি আমি। প্লিজ হৃদকে আমায় ফিরিয়ে দে। আমি কিছু বললাম না। বুঝতে পারছে আপু হৃদকে কতটা ভালোবাসে, আর ওকে বাঁচার যার ইচ্ছা করতে পারে, তার জন্য সে ভিডিওটাও ডিলিট করে দিল। আমার ফোনে আর কোনো প্রমাণ রইল না হৃদের অপরাধের। এখন আমি যদি আপুর কথা না শুনি, যদি বলি আমি প্রেগনেন্ট না, তাহলে আবির চৌধুরী আর তার বাবা আবার মেঘ স্যারকে পুলিশে দেবে। তাই আমাকে স্যারের কথা ভেবে অন্তত এই মিথ্যাটা বলতে হবে। আমি আপুর কথা মতো চেঞ্জ করে নিলাম। শাড়ি গহনা পরে নিল আপু। মিনি নিশি প্রিয়া পুরো ব্যাপারটা দেখেও কিছু বলল না। আমাদের দুজনের দেখে খানিকটা দূরে রইল দাঁড়িয়ে, কারণ আপুকে ওরা তিনজন খুব ভয় পায়। হৃদের সাথে বিয়েটা হওয়ার পেছনে ওদেরও যেমন হাত ছিল, হসপিটালে একজন সিনিয়র ডাক্তারের সাথে এমনটা করায় যদি ওদের ক্যারিয়ার কোনো ক্ষতি হয়, তার জন্য ওরা নিশ্চুপ আছে। আমার হাতটা ধরে আপু নিচে গেল। আপুকে বিয়ের সাজে দেখে আবির চৌধুরী আর স্যার দাঁড়িয়ে পড়লো। আবির চৌধুরী আপুকে বিয়ের সাজে দেখে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে আপু বলে উঠল, উপরে গিয়ে ফটাফট শাড়ি গহনা পরে কাজের রুমে ঢুকে আর আগেই সব বসে পড়লাম। আর হয়ে গেল আমার বিয়ে। হৃদ এখন আমার স্বামী। আপুর মুখে কথাটা শুনে স্যার কষ্ট পেল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল আপুর দিকে। আপু চিৎকার করে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল, হীরের সাথে মেঘের বিয়ে দিতে। হীর মেঘের সন্তানের মা হতে চলেছে। আপুর কথা শুনে স্যারের ধ্যান ফিরল। ভাবলো এ কি বলছে নূর। এগিয়ে এসে আপু আমার সামনে দাঁড়িয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর?
তুই আমাকে এতটা দোষ চরিত্র মনে করিস যে আমি একটা স্টুডেন্টের সাথে অবৈধভাবে ওসব করবো? নিজের ভুল স্বীকার করো। হীরের সাথে যে সত্য তোমার কোনো সম্পর্ক ছিল সেটা আমি বিশ্বাস করি। হীর যখন বলেছে ওর সন্তান তখন তোমারই। স্যার কিছুতেই তার বাবাকে বোঝাতে পারছে না। আবির চৌধুরী কড়া গলায় বলল, হীরকেই তোমার বিয়ে করতে হবে। আর আমার মনে হয় তোমাকে হীর অনেক ভালোবাসে। কাল যখন সবাই তোমাকে নিয়ে নানান কথা কথা বলা, তখন একমাত্র হীরেই তোমাকে বিশ্বাস করেছে। হীরকে তুমি বিয়ে করবে, আর এটাই আমার শেষ কথা। স্যার ঘুরে এসে আমার সামনে দাঁড়ালো। আমাকে কিছু বলার আগে আমি বলে উঠলাম, আপনার সাথে আলাদাভাবে একটু কথা বলতে চাই আমি। স্যার রাজি হলো, আমার সাথে রুমে আসলো। আমি দরজাটা বন্ধ করে ঘুরে মাথাটা নিচু করে হাঁটু নুয়ে বসে পড়লাম স্যারের সামনে। স্যারের কাছে ক্ষমা চাইলাম আর বললাম, এই মিথ্যাটা ছাড়া আপনাকে থানা থেকে ছাড়াতে পারতাম না আমি স্যার। আর আপনার ভালোবাসার নূর আপুকেও আপনার কাছে ফিরিয়ে দিতে পারতাম না। আমি আপনাকে খুব সম্মান করি স্যার। যদি আমার কোনো ভুল হয়ে থাকে এতে আমাকে ক্ষমা করবেন। স্যার মুখটা মলিন করে বলল, নূরের তো বিয়ে হয়ে গেছে হৃদের সাথে। আমি মাথা ঝাঁকিয়ে বললাম, না স্যার। উঠে দাঁড়িয়ে স্যারের মুখোমুখি হয়ে বললাম, না হয়নি, আপনার নূরের সাথে বিয়ে হয়নি। হৃদের বিয়ে হয়েছে আমার সাথে। কিন্তু আপু হৃদকে অন্ধের মতো ভালোবেসে গিয়েছে। তাই হৃদের সব অপরাধের কথা জেনেও ওকে শাস্তি দিতে চায় না। আর এই মিথ্যাটা না বললে আপনাকে আপনার বাবা আবার পুলিশে দেবে। তাই এই মিথ্যাটা আমাকে বলতে হয়েছে। আপনার কাছে একটাই অনুরোধ স্যার, একটু অভিনয় করুন, নিচে গিয়ে বলুন আমাকে বিয়ে করবেন, কিন্তু আজ না, কিছুদিন পর। আমি আপনাকে কথা দিচ্ছি, কিছুদিনের মধ্যে আপুর মনের মাঝে আপনার প্রতি ভালোবাসা তৈরি করব। আপু আপনার থেকেও বেশি ভালোবাসবে আপনাকে। আর তোমার কি হবে? জেনে বুঝে হৃদের মতো একটা খারাপ ছেলেকে বিয়ে করেছো তুমি। ওকে পারবে কখনো ভালোবাসতে, সুখী হতে? আমি স্যারকে বললাম, ওকে তো আমি 12 বছর ধরে ভালোবেসে এসেছি স্যার, কিন্তু ও নিজের এসব নোংরা কাজের জন্য আমার চোখে আজ অনেকটা নিচে নেমে গেছে। এখন ভালোবাসার জায়গাটা পূর্ণ হয়েছে ঘৃণায়। কথাটা শুনে স্যার বলল, চলো হীর। স্যার আমার হাতটা ধরে নিচে নামলেন। সকলকে উদ্দেশ্য করে বললেন, হীরের গর্ভের সন্তান আমার, আর হীরকে আমি বিয়ে করব। কিন্তু এখন নয়, কিছুদিন পর। আবির চৌধুরী রেগে গিয়ে বললেন, বিয়ে তোমাকে আজই করতে হবে মেঘ। তখন আমি তাকে বোঝালাম, স্যার যখন চাচ্ছে কিছুদিন সময় নিতে নিক। স্যার নিজের সন্তানকে স্বীকার করেছেন, এটাই অনেক। বিয়ে আজ হোক বা কিছুদিন পর, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার মুখের কথাটা শুনে হৃদ রেগে বসা থেকে উঠে দাঁড়িয়ে হাতের শরবতের গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মেরে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর আবু হৃদের পিছনে ছুটলো। আবির চৌধুরী আমার সিদ্ধান্ত মেনে নিয়ে চলে গেলেন। আর আমিও স্যারের সাথে হসপিটালে আসলাম। হসপিটালে আসার পর মিনি নিশি প্রিয়ার সাথে ক্লাসরুমে ঢুকলাম। এরই মধ্যে ডাক পড়লো, নিচে মিটিং হচ্ছে। আমরা সব স্টুডেন্টরা মিটিংয়ে আসলাম। আর আবির চৌধুরী বলল, আমি জানি মেঘ যা অপরাধ করেছে তার ক্ষমা হয় না, কিন্তু ওর সাথে আরো 2টা জীবন জড়িয়ে গেছে যারা নির্দোষ। এই হসপিটালটা আমার। মেঘ আমার সন্তান হয়, ওর স্ত্রী আর সন্তান হবে আমার পরিবারের কেউ। আর আমি চাই না ওর অপরাধের শাস্তি তারা পাক। আপনারা হয়তো ভাবছেন আমি কার কথা বলছি, তাহলে শুনুন। আমার দিকে এগিয়ে এসে আমাকে দেখিয়ে নাম ধরে ডেকে বললেন, হীর। এই কথা বলছি, আমার ছেলের হবু বউ। কিছুদিন পর হীরের সাথে মেঘের বিয়ে হবে। কথাটা শুনে সকালেই অনেক অবাক হলো। আবির চৌধুরী আবারও বললেন, যেহেতু হসপিটালে মেঘের পজিশনটা ডক্টর রিতকে দিয়েছি, সেহেতু আমি কনফিউজড মেঘকে এখন কোন পজিশনটা দেব। তাই আমি চাই হসপিটালের সকল কার্যক্রম নতুন করে শুরু করতে। সকল ডাক্তার, নার্স, স্টুডেন্ট আর স্টাফদের মধ্যে ভোটের আয়োজন করা হবে। যে যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দেবে। যাদের ভোট সর্বোচ্চ হবে তারাই হবে হসপিটালের কাজের দায়িত্বে সর্বস্তরের প্রধান। যে যে নিজেকে যোগ্য মনে করবে তাদের নামের লিস্ট আমার চেম্বারে এসে দিয়ে যাবেন। আপনারা যা ইচ্ছা ভাবে একে অপরের কাছ থেকে ভোট চাইতে পারবেন। 2 দিন পর আপনাদের ভোট প্রদানের কাজ সম্পূর্ণ হবে। এই 2 দিন স্টুডেন্টদের কোনো ক্লাস হবে না। নিজের কথা শেষ করে চলে গেলেন আবির চৌধুরী। সকলের মধ্যে বিবেচনা হচ্ছে কে কাকে ভোট দিবে। আপু নিজের নাম বাদ দিয়ে হৃদের নামটা লিস্টে বসিয়ে দিয়েছে। সে ভাবছে মিক্সারকে কেউ ভোট দিবে না। সকল ডাক্তার আপুকে অনেক অনুরোধ করার পরও আপু নিজের নামটা বদল করে হৃদের নামটা বসিয়ে হৃদকে সাপোর্ট করে। সকলে অনুরোধ করে হৃদকে বিদেশ থেকে পড়াশোনা করা ভালো ডাক্তার, ওকে ভোট দিলে হসপিটালের জন্য ভালো হবে। সকালে রাজি হয়ে যায় হৃদকে ভোট দেওয়ার জন্য। এদিকে স্টুডেন্টের মধ্যে প্রিয়া, মিনি, নিশি আর আমি দাঁড়িয়ে আছি ইলেকশনে। হৃদকে কোথাও খুঁজে দেখছি না হসপিটালে। আমি হৃদকে খুঁজতে খুঁজতে ওর চেম্বারে চলে আসলাম। দরজায় নক করে কোনো সাড়া শব্দ না পেয়ে ভেতরে ঢুকে দেখলাম টেবিলের উপরে মডেল
বোতল রাখা। বোতল নিয়ে বসে আছে আর মাতলামো করে মদ খাচ্ছে। আমাকে দেখে বোতলটা এক বাড়ি দিয়ে ভেঙে ফেললো। আমি এগিয়ে আসতে ভাঙা বোতলটা একটানে আমার পেটের পর্যন্ত নিয়ে আসলো। আমি ভয়ে চোখ বন্ধ করে চিৎকার দিয়ে উঠলাম, আ! আর হৃদ থেমে গেল। আমাকে বলল, তুই সত্যি একটা নষ্টা। আমি চোখ খুলে দেখলাম বোতলের ভাঙা অংশটুকু নিজের হাতের মধ্যে খুব শক্ত করে মুঠো করে বন্দি করে চেপে রেখেছে, আর রক্ত বেয়ে পড়ছে ওর হাত থেকে। ওর চোখ দুটো লাল হয়ে আছে আর আবল তাবল বকছে। এমন অবস্থায় ওকে দেখে খুব কষ্ট হচ্ছে আমার। কিন্তু কেন করছো এমন? আমি ওর হাত থেকে ভাঙা বোতলটা একটানে নিচে নিয়ে ফেলে দিলাম। দেখলাম ছোট ছোট কাঁচ হাতের লেগে আছে। আমি ছাড়াতে গেলে আমার চুলের মুঠি টেনে ধরে বসলো। আমাকে টেবিলের উপর উল্টো ঘুরিয়ে চেপে ধরে বলল, তোর সন্তানকে আমি এই পৃথিবীতে কখনোই আসতে দেব না। মেঘের সন্তানকে নিজের গর্ভে এনে তুই আমার ভালোবাসাকে অপবিত্র করেছিস। তোর ওপর রাগ দেখিয়ে নূরকে বিয়ে করে আমি ভুল করেছি। ওকে আমি ডিভোর্স দিব, আর এই হাতে তোর ভালোবাসার মেঘকে খুন করবো আমি। আমি হৃদকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালাম। টেবিলের উপরে বসে হৃদকে টেনে চিৎকার করে বললাম, কি হয়েছে আপনার? এমন করছেন কেন আপনি? তাকান আমার দিকে। কিসের এত শত্রুতা মেঘ স্যারের সাথে আপনার? একটু আগে আপনি কি বললেন? আমাকে আপনি ভালোবাসেন? বলেন ভালোবাসেন? হৃদ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ঘৃণা করি তোকে আমি। আমি এগিয়ে এসে আবার ওর কাছে জানতে চাইলাম। ঝাঁকিয়ে বললাম, ওকে বলেন কি হয়েছে আপনার? আপনার মনের মধ্যে কি? নিজেকে কেন কষ্ট দিচ্ছেন এভাবে? কেন খুন করবেন আপনি মেঘ স্যারকে? কেন ফাঁসিয়েছিলেন স্যারকে? ওনাকে তো আপনি চিনতেনও না, তাহলে কেন করলেন এসব? হৃদয় রক্তাক্ত হাতটা আমার গালে চেপে ধরলো। আমার মুখের সামনে নিজের মুখটা এনে চিৎকার করে বলল, তোর জন্য ছোটবেলায় তোর সাথে আমি যা যা অন্যায় করেছি, তার জন্য নিজের ভেতরে অনেক অপরাধবোধ ভুগছি, কিন্তু নিজের ভুল শুধরানোর সুযোগ পাইনি। তার আগে বাবা মা আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। ওখানে যাওয়ার পরও আমি শুধুই তোর কথা ভেবেছি। তোর কথা ভাবতে ভাবতে ভালোবেসে ফেলেছিলাম তোকে আমি। এতগুলো বছর পর দেশে ফিরে ভেবেছিলাম তোকে নিজের মনের কথা সব খুলে বলবো, কিন্তু না। এয়ারপোর্ট থেকে ফেরার সময় নূর আমাকে বলেছে মেঘ আর তোর অবৈধ সম্পর্কের কথা। এটাও বলেছে তুই আমাকে ঘৃণা করিস আমাকে তুই। কথাটা বলে কেঁদে উঠল হৃদ। আমাকে ছেড়ে দিয়ে টেবিলের উপরে শুয়ে পড়ল। আমি কিছুক্ষণ নীরব থেকে ওকে টেনে উঠিয়ে বসালাম। ওর গালে হাত রেখে বললাম, না, তোমাকে আমি ঘৃণা করি না, ভালোবাসি তোমাকে আমি। হৃদ আমার মুখের দিকে তাকিয়ে বলল, তুই মিথ্যা বলছিস, তুই তো প্রেগনেন্ট, মেঘ তোর সন্তানের। এইটুকু বলতে এবার আমি হৃদের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিলাম। ওর শালাগারে চুমু এঁকেও দিলাম। বললাম, না, ওসব মিথ্যে। সত্য এটা, আমি তোমার স্ত্রী। নূর আপুর সাথে না, আমার সাথে বিয়ে হয়েছে তোমার। কবুল আমি বলেছি। হৃদ আমার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, সত্যি বলছিস হির, তুই আমাকে ভালোবাসিস? আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালে আমাকে জড়িয়ে ধরলো। মেঘ স্যার হৃদের চেম্বারের সামনে দিয়ে যাচ্ছিল। দরজাটা খোলা পেয়ে আমাদের দুজনকে একসাথে দেখে খুশি হয়ে ভেতরে আসলো, আর আমার নাম ধরে ডেকে উঠলে বলল, যাক, তোমাদের মধ্যে সব ঠিক হয়েছে তাহলে। হৃদ কণ্ঠ শুনে স্যারকে দেখে অনেক ভয় পেয়ে গেল। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, হির আমার, ও আমাকে ভালোবাসে, যান এখান থেকে। হৃদের কথা শুনে স্যার ওদিকে চোখ ভালো করে তাকালো আর আমাকে জিজ্ঞেস করলো, হৃদ কি নেশা করেছে? আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ অর্থ বোঝালে স্যার বলল, সর্বনাশ, বাবা হসপিটালের মধ্যে এসব একদম এলাও করে না। জানতে পারলে আজই হৃদকে বের করে দেবে। কথাটা শুনে আমি উঠে দাঁড়ালাম আর বললাম, এখন কি হবে? পেছন থেকে হৃদ আমার পেট জড়িয়ে নিজের কোলের উপর টেনে নিল। স্যার হালকা কেশে মুখটা অন্যদিকে ঘুরে নিয়ে বলল, তোমরা বাড়িতে চলে যাও। আমি বললাম, এই অবস্থায় হৃদকে নিয়ে কিভাবে বাড়িতে যাব? বাড়িতে সকলে হৃদকে এই অবস্থায় দেখলে খুব কষ্ট পাবে। স্যার বলল, তাহলে আবার বাড়িতে চলে যাও। হৃদের নেশা না কাটা পর্যন্ত ওখানেই থেকো। বাবা আর আমি দুজনেই এখন হসপিটালে, বাড়িটা এখন ফাঁকা আছে। স্যার হৃদকে ধরে আমার সাথে সকলের চোখ এড়িয়ে চুপি চুপি হসপিটালের বাইরে এনে ইসি বাইকে উঠিয়ে গাড়ির চাবিটা দিয়ে দিল। আর আমি হৃদকে নিয়ে স্যারের বাড়িতে আসলাম। হৃদের কাটা হাতটা ব্যান্ডেজ করে দিলাম। আমি বিছানার উপর বসে ওকে শান্ত হয়ে থাকতে বলে কিচেনে গেলাম লেবু শরবত আনতে। গ্লাসটা হাতে নিয়ে ঘুরে দাঁড়াতে হৃদের সাথে ধাক্কা খেলাম, আর গ্লাসটা আমার হাত থেকে নিচে পড়ে গেল। হৃদকে বললাম, তুমি এখানে এসেছো কেন? ও আমার চুলের ভাঁজে হাত চুবিয়ে মুখটা কাছে এনে বলল, তোর কাছে আসবো না? আমি বললাম, হ্যাঁ আসবে, কিন্তু তোমার অবস্থা ঠিক নেই এখন। তুই বলেছিস তুই আমার বউ,
তাই আমি এখন তোকে আদর করব। আমার চোখের দিকে তাকিয়ে নিজের মুখটা আমার কাছে নিয়ে আসলো। আমি হৃদকে ধাক্কা দিয়ে কিচেন থেকে বেরিয়ে আসলাম। হৃদ আমার পেছন পেছন আসলো। রুমে এসে দরজাটা ভেতর থেকে বন্ধ করব তার আগে হৃদ দরজাটা 2 হাত দিয়ে টেনে ধরলো। ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করলো। আমার দিকে আগাতে লাগলো আর আমি পেছাতে লাগলাম। মনে মনে বলছি কিছুতেই এই অবস্থায় হৃদের কাছে আসা যাবে না। এর মধ্যে হৃদ আমার কাছে এসে হীরের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় যত। হীর দুহাত দিয়ে হৃদের বুকে হাত রেখে ঠেলছে, আর হৃদ সেটাতে বিরক্ত বোধ করে হীরের হাত দুটো শক্ত করে ধরে বিছানার উপর এনে ফেলে হীরের হাতের আঙ্গুলে আঙ্গুল চেপে ঠোঁটে গালে আর বুকে কিস করে চলেছে। কিছুক্ষণ এমন জোর করার পর নিজেকে ছাড়াতে না পেরে হিরো আর বাধা দেয় না। হৃদ নিজের হাত ছেড়ে দিলে ওকে ঠেলে শুইয়ে দিয়ে হীর ওর বুকে আসলো। জদের শার্টের বোতামগুলো খুলতে লাগলো হীর। সেটা দেখে হৃদও হীরকে ঘুরিয়ে পিঠের থেকে চুল সরিয়ে জামার চেইন খুলল। আবার ঘুরিয়ে নিয়ে হীরের বুকের উপর এসে পা দিয়ে নিজের পা দুটো চেপে ধরল। জামাটা টেনে পেট পর্যন্ত আনতেই হীর ওর পিঠে হাত রাখে খামচে ধরে, আর শক্ত করে ওর নিজের বুকের সাথে চেপে ধরে নিজেকে সমর্পণ করে দেয় হীর ওর ভালোবাসার কাছে। 2 ঘন্টা পর হৃদ ঘুমিয়ে আছে। হীর ঠেলে ওকে নিজের উপর থেকে সরিয়ে দেয়। জামাটা পরে পিঠে হাত পৌঁছিয়ে চেইনটা লাগালো। হৃদকে এবার ডাকলো হীর, কিন্তু ও উঠল না। মনে হয় নেশা এখনো কাটেনি। ওর বুকে আর গালে ঠোঁটের পরশ ছুঁয়ে শার্টের বোতামটা লাগিয়ে দিল হীর। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মুসকি মুসকি হাসছে হীর। তারপর কিচেনে গিয়ে লেবুর পানি এনে হৃদকে ডেকে উঠিয়ে জোর করে খাওয়ালো হীর। হৃদ মাথাটা চেপে ধরে হীরের দিকে মিটমিট করে তাকালো। স্পষ্ট হীরের মুখটা দেখে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল। এদিক ওদিক তাকিয়ে বলল, আমি কোথায়? হীর হৃদের পাশে এসে বসে ওর হাতটা চেপে ধরে বলল, এটা ডাক্তার মেঘ স্যারের বাড়ি। কেন, তোমার মনে নেই? স্যারই তো তোমাকে এখানে নিয়ে আসতে বলল। তুমি মদ খেয়ে যে কাণ্ডটা করেছিলে, আর আবির চৌধুরী ওই সময় দেখলে তোমার হসপিটাল থেকে বের করে দিত, আর বাড়িতে নিলেও সবাই খুব কষ্ট পেত। তাই তো স্যার আনতে বলেছে এখানে। সত্যি হৃদ, ডক্টর মেঘ স্যার খুব ভালো। সঙ্গে সঙ্গে হৃদ আমার গালটা চেপে ধরলো। আমার মুখের সামনে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এখন ভালো লাগে না তোর? ওই মেয়েকে যে ওকে নিজের সবকিছু দিয়ে দিয়েছিস, লজ্জা করে না তোর? বিয়ের আগে নষ্টামি করে ওর সন্তানের মা হয়ে এখন আবার ওর প্রশংসা করিস? কথাটা বলে আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় হৃদ। আমি এগিয়ে এসে ওর 2 কাঁধে হাত দিয়ে চেপে ধরে ঝাঁকিয়ে বলি, এসব কি বলছো তুমি হৃদ? তোমার কিছু মনে নেই? হৃদ আমার চুলের মুঠি ধরে দাঁতে দাঁত কটমট করে বলল, না, আমার কিছু মনে নেই, আর মনে করতেও চাই না। তোর মেঘ স্যার যে কতটা ভালো তা তোর প্রেগনেন্সি ভুলে দেয়। তোকে আমি যতটা খারাপ ভাবতাম তার চেয়েও বেশি নষ্টা মেয়ে তুই। তোর সাথে কথা বলা তো পরের কথা, তোর মুখ দেখতো এখন আমার ঘৃণা হয়। কথাগুলো বলে আমাকে ধাক্কা দিয়ে চলে গেল হৃদ। আমি পেছন থেকে অনেক ডাকলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। হসপিটালে আপু নতুন ফোন কিনে মেসেঞ্জার আইডিটা ওপেন করলো। আমার বাসার ভিডিওটা নোটিফিকেশন আসতেই ক্লিক করলে বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেল। আপু ছুটে নিচে গেলে এমন সময় আপুকে ডাকতে আবির চৌধুরী আপুর চেম্বারে আসলো। আপুকে না পেয়ে চলে যেতে যাচ্ছিল এমন সময় ভিডিওটা লোড হয়ে ওপেন হয়ে কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়লো। হৃদের কণ্ঠ আর অপরাধের কথা শুনে এগিয়ে এসে মোবাইল ফোনটা হাতে নিয়ে পুরো ভিডিওটা দেখলো আর রেগে গেল। চেম্বার থেকে বেরিয়ে নিচে যেতে যেতে মাইক নিয়ে হাতের সব স্টুডেন্টকে কাগজ দেখিয়ে, দেখ হৃদের প্রশংসা ও যোগ্যতা করছে আপু, আর ভোট চাইছে হৃদের জন্য। আপু স্টুডেন্টের সামনে দাঁড়িয়ে হাসছে আর ওদের পাওয়া দিচ্ছে। এদের মধ্যে মাইক নিয়ে এবার আপু বলতে যাবে, তখনই আবির চৌধুরী আপুর হাত থেকে মাইকটা টেনে নিল আর চিৎকার করে বলল, হসপিটালের কর্মরত যে যেখানে আছেন এখনই এখানে চলে আসুন। ডক্টর হীর আর নার্সের নাম ধরে বলল, আপনারা অবশ্যই আসবেন। আমি হৃদের পিছনে ছুটলাম। হৃদকে কিছু বোঝানোর সুযোগ পেলাম না। আমাকে ধাক্কা দিয়ে ইজি বাইকে উঠে গেল হৃদ। হসপিটালে এসে ডাক্তার নার্সের এত ভিড় দেখে হৃদও দাঁড়িয়ে পড়ল। আবির চৌধুরী হৃদের নাম ধরে ডেকে এতক্ষণ অপেক্ষা করছিল। হৃদকে দেখা মাত্র এগিয়ে এসে নিজের সর্বোচ্চ শক্তিটুকু দিয়ে একটা কষিয়ে চড় মারল হৃদের গালে। তারপর হৃদের শার্টের কলার টেনে সকালের সামনে এনে চিৎকার করে বলল, কেন করছো তুমি এমনটা? আমার হসপিটালের নাম বদনাম করতে? আমার ছেলেকে ফাঁসাতে? নাকি ওই পেশেন্টের সাথে কোন শত্রুতা আছে তোমার? আবির চৌধুরী এমন কাণ্ড দেখে আপু ছুটে এসে হৃদকে টেনে সরিয়ে নিয়ে হৃদের গালে হাত রেখে বলল, তোমার গালে লাগেনি তো হৃদ? হৃদ নিশ্চুপ হয়ে আছে।
আপু ঘুরে আবির চৌধুরীর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, কি করেছে আমার হৃদ? কোন অপরাধের জন্য ওর সাথে আপনি এমন বিহেভ করছেন? আবির চৌধুরী আরো রেগে গেল আপুর উপর, রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি কিছুই জানো না? হির তোমাকে যে ভিডিওটা পাঠিয়েছিল সেটা কি তুমি দেখোনি, নাকি স্বামীর প্রেমে অন্ধ হয়ে গেছো? আপু এবার ভয়ে চুপসে গেল। আমতা আমতা করে বলতে লাগলো। আবির চৌধুরী ভিডিওটা অন করে আপুর সামনে ধরলো, একে একে ঘুরে ঘুরে উপস্থিত সবাইকে ভিডিওটা দেখালো। এবার আপুর সামনে এসে দাঁড়িয়ে বলল। আপু অসহায় দৃষ্টিতে তাকিয়ে হাঁটু নুয়ে বসে পড়ল আবির চৌধুরীর সামনে। 2 হাত জোর করে বলল, প্লিজ স্যার, হৃদকে ক্ষমা করে দিন। আজ পর্যন্ত হসপিটালের জন্য আমি সবকিছু করেছি, সবকিছুর বিনিময়ে ভিক্ষা চাইছি, আমার হৃদকে ক্ষমা করে দিন স্যার। আপুর কথা পাত্তা না দিয়ে নিজে পুলিশকে কল করলো। আপু উঠে দাঁড়িয়ে ফোনটা টেনে আবির চৌধুরীর চোখের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে, শুনতে পাননি আপনি আমি কি বলেছি? হৃদকে ক্ষমা করতে বলেছি। হৃদ আমার স্বামী, ঠিক যেমনটা মেঘ আপনার ছেলে। ভিডিওতে তো আপনি এখানে দেখেছেন, কিন্তু যখন মেঘকে থানা থেকে আনলেন তখন তো আপনি জানতেন না মেঘ অপরাধ করেনি। মেঘ আপনার ছেলে বলে ওকে ক্ষমা করে দিলেন, আর আমার স্বামী আপনার হসপিটালে একজন ডক্টর বলে ওকে শাস্তি দিতে যাচ্ছেন। ভুলে যাবেন না স্যার, 5 বছর ধরে এই হসপিটালটা আমি নিজের মতো করে চালাচ্ছি। আপনার থেকেও বেশি কাজ করেছি আমি। আজ আমি বলছি, যখন আমার স্বামীকে পুলিশে দেওয়া হবে না তো তখন হবে না। আপু হৃদকে এমন সাপোর্ট করতে দেখে মেঘ স্যারের খুব কষ্ট পেয়ে ওখান থেকে চলে গেল। আর আমি এসে হসপিটাল গেটের সামনে দাঁড়ালাম। আপু এবার শান্ত হয়ে আবির চৌধুরীর কাছে অনুরোধ করলো, আমাকে ক্ষমা করবেন স্যার এভাবে কথা বলার জন্য, কিন্তু আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না আমি। আর বিশ্বাস করুন, ওই ভিডিওটা আমি দেখিনি, আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, আজ নতুন ফোন কিনেছি। আমি ভিডিও কথাটা শুনে এগিয়ে আসলাম। আবির চৌধুরীকে বললাম, স্যার ক্ষমা করে দিন ডক্টর হৃদ স্যারকে। অপরাধীকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত। হতে পারে অপরাধের পিছনে কোনো কারণ ছিল। আবির চৌধুরী আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি বলছো হির এসব? এত বড় একটা জঘন্য অপরাধের পিছনে কি কারণ থাকতে পারে? ও বুঝছি, ডক্টর হেড তোমার পরিবারের সদস্য, তোমার বোনের স্বামী, এই জন্য তুমি চাও না ডক্টর হেড জেলে যাক। ঠিক আছে, তাই হবে, অন্য কারো কথা নয়। তোমার জন্য ডক্টর হেডকে এবারের মতন ক্ষমা করে দিচ্ছে। এই অবস্থায় তুমি চিন্তামুক্ত থাকো, সেটাই চাই আমি। তবে আমার একটা শর্ত আছে, আমি বংশের প্রদীপ মেঘের সন্তান যেন কোনো ক্ষতি না হয়। কথা দাও এই কয়েক মাস নিজের যত্ন ঠিকভাবে নেবে, সবসময় হাসি খুশি থাকবে, সাবধানে থাকবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ অর্থ বোঝালে উনি আমার মাথায় হাত রেখে চলে গেলেন। আমি ভাবছি ওনাকে সত্যিটা বলা খুব জটিল হয়ে যাবে। যদি জানতে পারে আমি প্রেগনেন্ট না, তাহলে হৃদকে পুলিশে দেবে। না, এটা হতে দেওয়া যাবে না। হৃদ যা করেছে আবেগের বশে করেছে, আমাকে ভালোবেসে অন্ধ হয়ে করেছে। সঠিক সময় না আসা পর্যন্ত আমাকে প্রেগনেন্সির সত্যটা লুকাতে হবে, আর হৃদকে বোঝাতে হবে। একে একে ভিড় কমতে লাগলো। হৃদ আপুকে বলল, তুমি খুব ভালো নূর, আমাকে এতটা ভালোবাসো আমি জানতাম না। আপু কিছু বলতে যাবে, হৃদয় বলে উঠলো, খুব দ্রুত তোমাকে আমি ডিভোর্স দিয়ে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিব। দেখো সেও তোমার মতোই এতটা ভালো হবে। আমার সাথে থেকে কখনো তুমি সুখী হবে না, আমার ভালোবাসাও পাবে না। নিজের কথা শেষ করে নিজের চেম্বারে গেল হৃদ। আমি ছুটলাম হৃদের পিছনে, ছুটে হৃদের চেম্বারে গেলাম। ভেতর থেকে দরজাটা লাগিয়ে ঘুরে দাঁড়াতে চিৎকার করে বলে উঠল হৃদ, এটা কোন ধরনের অসভ্যতামি? এভাবে নক না করে কেন ঢুকেছো তুমি? আমি ওর চিৎকারকে কোনো পাত্তা না দিয়ে ছুটে সামনে এসে দাঁড়ালাম। ওর গালে হাত রেখে বললাম, তোমার কি কিছুই মনে নেই হৃদ? হৃদ আমার 2 কাঁধে হাত রেখে দূরে সরিয়ে বলতে লাগলো, হীর ওর হাত দুটো নিয়ে নিজের কোমরে গুজে দিল। হৃদ নিশ্চুপ হয়ে আছে। হীর হৃদের শার্টের কালারটা টেনে ধরে ওর বুকের সাথে মিশে গিয়ে মুখটা মলিন করে বলল, সব ভুলে গেছো? হৃদ কোনো কথা বলছে না দেখে ওর শার্টের বোতামগুলো খুলতে লাগলো হীর। হৃদ হীরের হাত দুটো ধরে বসলো। হীর বলল, কি হলো, মনে পড়ছে না? ওর 2 পায়ের উপরে পা রেখে দাঁড়িয়ে একটু উঁচু হয়ে মুখের কাছে মুখটা এনে হীর বলে ওঠে, মনে করো না হৃদ? মাথাটা আঁকড়ে ধরে হৃদের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় হীর। সঙ্গে সঙ্গে হৃদ হীরকে এক ধাক্কা দিয়ে দূরে ফেলে দিয়ে হীরের চুলের মুঠি টেনে দাঁড় করিয়ে বলে, নষ্টামি করতে এখানে আসছিস? এখন বুঝছি মেঘের তো কোনো দোষ না, নিশ্চয়ই ওকে তুই জোর করেছিলি। তুই এতটা নোংরা, ভাবতে আমার ঘৃণা হচ্ছে।
বল, আর কত ছেলের সাথে বেডে শুয়েছিস, কত ছেলেকে নিজের শরীর দিয়েছিস? এই বাচ্চাটা মেঘেরই নাকি অন্য কারো? আমি হৃদকে বলার চেষ্টা করলাম, হৃদ শুনলো না, আমাকে টেনে চেম্বারের বাইরে ধাক্কা মেরে ফেলে দিল। আমি ছিটকে পড়ে যেতে গেলাম, এমন সময় মেঘ স্যার এসে আমার হাতটা ধরলো, যেটা দেখে হৃদ আলো রেগে গিয়ে মুখটা ঘুরে চেম্বারের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। স্যার আমার কাছে জানতে চাইলো হৃদের রাগের কারণ। আমি স্যারকে খুব ভালোভাবে বললাম সবকিছু। স্যার সব শুনে হৃদকে বোঝাতে ওর চেম্বারের ভিতরে যেতে চাইলো। আমি স্যারকে আটকালাম, স্যারকে বললাম হৃদ এখন প্রচন্ড রেগে আছে, আমার কথা তাই শুনছে না। আপনি গেলে যদি আপনার গায়ে হাত তোলে, ওর রাগটাকে কমুক, আমি নিজে ওকে বুঝিয়ে বলবো। নূর আপু সেখানে পেছনে দাঁড়িয়ে আমার সব বলা স্যারের কথা শুনছিল। স্যার চলে যেতেই আমার হাত ধরে টেনে নিয়ে নিজের ক্যামেরা নিয়ে বলল, হৃদ কি সত্যি তোকে ভালোবেসেছে? জবাব দেহির। মেঘকে তোকে না বলেছিলাম হৃদ আমার, মেঘের সন্তান তোর গর্বে, আর তুই হৃদের সাথে মেঘের বাড়িতে বাসর করছিস? এটা জেনেও মেঘ কেন রাগ করলো না? মেঘ কি তোকে ভালোবাসে না? উত্তর দেহির। কি চলছে তোর মনের মধ্যে? মেঘকে রেখে এখন হৃদকে ধরেছিস? আমি নূর আপুর কথা শুনে কোনো উত্তর দিলাম না, কারণ আমি জেনে গিয়েছি এই সমস্ত সমস্যার জট আপুই পাকিয়েছে। আমার চুপ থাকা দেখে বিরক্ত হয়ে আপু দুগালে চড় মারতে লাগলো। আমাকে টেনে ঝাঁকিয়ে বলল, চুপ করে আছিস কেন? আমি কাঁধ থেকে আপুর হাতটা নামিয়ে দিয়ে এবার বললাম, হৃদ আমার স্বামী, ও আমাকে ভালোবাসে। তুমি ওকে কেন বলেছিলে আপু আমি মেঘ স্যারকে ভালোবাসি? আমিও হৃদের মতোই ওকে খুব ভালোবাসি। আর আমি প্রেগনেন্ট নই, মেঘ স্যার নির্দোষ হয়ে শাস্তি পাচ্ছিল তাই আমি মিথ্যা বলেছি। অনেক বড় ভুল করে ফেলেছো তুমি আপু, আমার কথা বিশ্বাস করো, স্যার তোমাকে অনেক ভালোবাসে। আমার আর হৃদের মাঝ থেকে তুমি সরে যাও। আপু রেগে আমাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, ভুলেও কখনো ভাববি না আমি সরে যাব হৃদের জীবন থেকে। হৃদকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি, এতগুলো বছর ওর জন্য অপেক্ষা করেছি আমি। হৃদকে ছোটবেলায় আমি তোর নামে উস্কাতাম, কারণ ওর চোখে তোর প্রতি ছিল ভালোবাসা। আমি ওটা ঘৃণায় পরিণত করেছিলাম তোকে আমাদের বাড়ি থেকে তাড়ানোর জন্য। হৃদের বাবা তোকে আমাদের বাড়িতে এনেছিল। একটা রাস্তার মেয়ে তুই আমাদের বাড়িতে থাকবি, সেটা হতে পারে না। বাবা মা মারা গিয়েছে, অনাথ আশ্রমে যা। তা না করে আমাদের বাড়িতে এসেছিস। সবকিছুতে তোর দাবিটা একটু বেশি ছিল, খাবার, পোশাক, এমনকি আমার খেলনার পুতুলটাও তুই আহ্লাদে সরে তুলে নিজের করে নিয়েছিলি। আমি পারতাম না তোকে সহ্য করতে। একটা রাস্তার মেয়ে এত ভালোবাসা পাবার কোনো যোগ্যতা নেই। কিন্তু আমার সব আশা ভেঙে গেল যখন অনাথ আশ্রমে রেখে আসার কিছুদিন পর আমার বাবা মা তোকে দত্তক নিয়ে ফিরিয়ে আনলো। একমাত্র তোর জন্য হৃদকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হলো। আমাকে সারাটা জীবন হোস্টেলে থেকে পড়তে হলো। বাবা মায়ের আদর তুই বেশি পেয়েছিস আমার থেকে। হ্যাঁ, তোর বাবা মায়ের মৃত্যুটা কাকুমনির হাতে হয়েছে, কিন্তু সেটা ছিল অ্যাক্সিডেন্ট, তাই বলে তোকে বাড়িতে আনতে হবে? আমি আপুকে বললাম, এত রাগ আমার উপরে তোমার? একটাবার তো আমাকে বলতে পারতে, তোমার যা যা নিয়েছে আমি সব ফেরত দিয়ে দিতাম আপু। আপু আমায় ঘুরিয়ে বলল, হৃদকে ফিরিয়ে দে। আমি বললাম, পারবো না আপু, হৃদ আমার স্বামী। কিসের স্বামী? কি প্রমাণ আছে হৃদ তোকে বিয়ে করেছে? পারলে প্রমাণ করে দেখা। হৃদ ফিরে আসবে শুনে তোকে আমি নিজ দায়িত্বে এই হসপিটালে অ্যাডমিশন করিয়েছিলাম, যেন তুই বাড়ি থেকে দূরে থাকতে পারিস, হোস্টেল থেকে নিজের মতো জীবনটা উপভোগ করতে পারিস। এতে যদি তোর জীবনে কেউ এসে যায় তাহলে আমি আমার হৃদকে পাবো। বিয়ের দিন তুই যখন বললি তুই প্রেগনেন্ট, আমি বিয়ে না করে সঙ্গে সঙ্গে ছুটে থানায় গিয়ে মেঘকে ছাড়িয়ে এনেছি। তোকে ভালোবাসি বলে না। তখন আমি ভেবেছিলাম তুই যদি মেঘকে ভালোবেসে থাকিস, মেঘকে নিয়ে সুখী হোস, তাহলে হৃদ তোকে অনেক ঘৃণা করবে, আর ওর মনে আমি দ্রুত নিজের জায়গা করে নেব। আর এখন বলছিস তুই প্রেগনেন্ট না, সমস্যা নেই, তুই যাই বলিস না কেন তোর কেরিয়ারের ক্ষতি হবে। আবির চৌধুরী হসপিটাল, তুই তার ভাবনা নিয়ে, ফিলিংস নিয়ে খেলেছিস। ভুলে যাস না তুই তাকে কি কথা দিয়েছিলি। নিজের ভালো চাস তো মেঘকে বিয়ে করে নে, প্রেগনেন্ট হয়ে সন্তানের যত্ন নে। এখন যা আমার সামনে থেকে।
বলে একটা ধাক্কা দিল আপু। আমি কিছুটা ছিটকে গিয়ে দরজার সাথে ঘা খেয়ে কপালটা কেটে গেল। আমার কপাল থেকে রক্ত ঝরছে, সেদিকে আমার খেয়াল নেই। ভাবছি এটা আমার কোন আপু। আপুর কেবিন থেকে বেরিয়ে আনমনা হয়ে হাঁটছি। হঠাৎ কারোর হাতে স্পর্শ পেয়ে ঘুরে দাঁড়াতে কেউ আমার কাছে টেনে নিল, আর এবার থুতনিতে হাত রেখে রুমাল দিয়ে কপালের রক্ত মুছতে আমি চোখ তুলে হৃদের মুখটা দেখে কেঁদে উঠে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বললাম, তুমি এসেছো হৃদ, তোমার মনে পড়েছে সব। হৃদ ছলছল চোখে আমাকে টেনে মুখটা ধরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমাকে ক্ষমা করে দে হির, আর কখনো তোকে আমি ভুল বুঝবো না। মেঘ আমাকে সব বলেছে, তুই শুধু আমার। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।